ওকে, সবাই চলে আসছে না মোটামুটি। ওকে, ঠিক আছে। লাইভে তোমরা একটু চেক দিও তো ফেসবুক লাইভে কথাবার্তা শোনা যাচ্ছে কিনা, বা গুগল মিট তো দিছোই, সব ঠিকঠাক আছে আশা করি। দেখো তো সবকিছু। জি ভাই, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, এটা লেভেল, এটা হচ্ছে এই হচ্ছে লেভেল। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ফিজিক্সের তৃতীয় ক্লাস, থিওরিটিক্যাল বলতে গেলে দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। তো গত ক্লাসে আমরা মূলত রৈখিক গতির চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এবং ওই চ্যাপ্টারের আমরা শুরু থেকে একদম বেগ, ত্বরণ বা হচ্ছে বলবিদ্যার একদম যে ছোটখাটো যে টার্মগুলো আছে ফিজিক্সের বেসিক টার্মগুলো আমরা শিখেছিলাম, এবং পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের যে রৈখিক গতির সমীকরণ সেগুলো শিখেছিলাম। আমরা হচ্ছে তারপরে সেই সূত্র দিয়ে কিছু ম্যাথ করেছিলাম। তো আমি সেগুলার একটা ছোট্ট জাস্ট ওভারভিউ দিতে চাই। আমরা প্রথমত বলবিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম, এবং সর্বশেষ ওই টার্মগুলোর সাথে পরিচিত হওয়ার পরে আমরা এই সূত্রগুলো প্রমাণ করেছিলাম, যে হচ্ছে একটা হচ্ছে আমাদের কি s = ut প্লাস হাফ a t স্কয়ার, আর একটা ছিল আমাদের v স্কয়ার = v স্কয়ার প্লাস 2as, আর এটা কি ছিল ভাইয়া, v = u প্লাস at, এবং এগুলোর শুরুতে আরেকটা প্রমাণ ছিল, সেটা হচ্ছে s = u প্লাস v বাই 2 ইন্টু t। গত ক্লাসের আমাদের ফাইনাল আউটপুট ছিল এটা, এবং তারপরে আমরা আরেকটা সূত্র পড়ছিলাম। এই সূত্রটা থেকে একটা শর্টকাট আমরা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে তম সেকেন্ডের দূরত্ব। সেটা ছিল আমাদের এরকম, এটা ছিল হ্যাঁ ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। এই সূত্রটা আমরা দেখেছিলাম, এবং এই সবগুলা জিনিস আমাদের ছিল হচ্ছে সমত্বরণের জন্য, সমত্বরণের জন্য। এবং সমবেগের জন্য আমরা আরো একটা সূত্র পড়ছিলাম। সমবেগের জন্য আমরা আরেকটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে দূরত্ব s = vt। এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনের একটা সূত্র ছিল। তো এগুলো ছিল আমাদের গত ক্লাসের আউটপুট, এবং তারপরে আমরা এগুলো দিয়ে কিছু ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। তো আজকে আমরা বেসিক্যালি তারই একটু এক্সটেন্ডেড ভার্সন সেদিকে যাব। আজকে আমরা মূলত পড়ব হচ্ছে, এখানে লিখে রাখছি দেখো, পড়ন্ত বস্তু। তারপরে আমাদের এই পড়ন্ত বস্তু নিয়ে আছে গ্যালিলিও সায়েন্টিস্ট, তিনি সূত্র দিয়েছেন, সেই সূত্রগুলো একটু দেখবো। তারপরে আবার দেখো এখানে গতির সমীকরণ লেখা আছে, এই গতির সমীকরণ মূলত হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য আমরা গতির সমীকরণ পড়ব, বা হচ্ছে এই মুক্ত অবস্থা থেকে আর কি। তারপরে হচ্ছে আমাদের এখানে দেখো সর্বাধিক উচ্চতা, মানে একটা বস্তুকে যদি আমি যে একটা নির্দিষ্ট বেগে উপরে ঢিল মারি, তখন হচ্ছে আমার এটা সর্বাধিক কত উচ্চতায় উঠতে পারে, এবং তার উড্ডয়ন কাল, মানে হচ্ছে এই যে এদিকে দিছি, আবার হচ্ছে এই যে উঠতে নামতে কতটুকু সময় লাগছে, এই জিনিসগুলো আমরা ডিফাইন করব, বের করব। তারপরে হচ্ছে আমাদের এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, এবং লাস্টে একটু ছোট করে আমাদের এই যে জাস্ট ছোট কিছু অল্প কিছু ম্যাথ আছে, সেটা হচ্ছে আমাদের বেগ এবং ত্বরণের অন্তরীকরণ ফর্মুলাটা একটু দেখবো, যদিও এটা ডিটেইল পার্টটা আমরা ক্যালকুলাসে পড়বো। এবং লাস্টলি আমাদের এই চ্যাপ্টারের আরো কিছু কমপ্লেক্স প্রবলেম একটু করার চেষ্টা করবো আর কি। এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন আজকের জন্য। আমি আমাদের আজকের আলোচনা চলে যাচ্ছি। দেখো, আলোচনার শুরুতে তোমাদেরকে একটা প্রশ্ন করি, তো আমি একটু খেয়াল করো তো। মনে করো এই যে আমার হাতে, তোমরা কি আমার এই দুটো জিনিস দেখতে পাচ্ছ? একটা পাতা আছে এখানে, আর একটা মার্কার আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমাকে একটু বলো তো, আমি যদি এই যে এই পাতাটা এবং এই মার্কারটা আমি একসাথে যদি ছেড়ে দিই, ঠিক আছে, তাহলে কোন বস্তুটা আগে পড়তেছে বা পড়বে? আচ্ছা, মার্কার আগে পড়তেছে। এখন আমাকে একটু বলো তো, এই যে জিনিসটা পড়তেছে কিসের প্রভাবে, বা কি জন্য আসলে নিচের দিকে পড়তেছে, বলো তো? অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, অভিকর্ষ ত্বরণ এই যে এই লেভেলে এই বস্তুর উপরে যে অভিকর্ষ ত্বরণ, এই বস্তুর উপরে তো সেম অভিকর্ষ ত্বরণ, তাই না? তাহলে এখানে হচ্ছে আপনার, হ্যাঁ বলো। বাতাসের বায়ু দুইটাতে সমান পাচ্ছে না, এটা মানে ঘনত্বের কারণে এটা একটা বেশি জোরে পড়বে। আচ্ছা, এক্স্যাক্টলি তুমি কাছাকাছি গেছো। মূল বিষয় হচ্ছে দেখো, আমাদের কিন্তু
অভিকর্ষ ত্বরণের যে প্রভাব এটা কিন্তু এটার উপরেও যায়, এটার উপরেও তা। আলটিমেটলি অভিকর্ষ ত্বরণ অনুযায়ী আমাদের কিন্তু দুইটা জিনিস সেম ভাবে পড়ার কথা ছিল, বাট এই জায়গাটাতে, যে ফাঁকা জায়গাটাতে কিন্তু এখানে দেখো এই বস্তুগুলোর নিচে বাতাস আছে, ঠিক আছে, বাতাস একটা বল দিচ্ছে, এই বলটার নাম হচ্ছে, আমরা ফ্লুইড পার্টে পড়বো, বলটার নাম হচ্ছে প্লবতা বল। বুঝতে পারছো? তো এই বস্তুটার ভর কিন্তু বেশি, বাট এই বস্তুটার ভর কম, যে কারণে আসলে এই বস্তুটার ভরের কারণে জিনিসটার ডাউনওয়ার্ড ফোর্স বেশি, মানে নিচের দিকে সে বেশি ফোর্স দিচ্ছে এই জিনিসটা, বাট এইটার কিন্তু ভর কম, এ কারণে এই জিনিসটা নিচে কম ফোর্স দিচ্ছে, যে কারণে নিচ থেকে প্লবতা বলটা আসলে এই জিনিসটাকে উপরের দিকে ঠেলে ধরতেছে, বাট এইটার নিচে কিন্তু প্লবতা বল কম কাজ করতেছে, মানে প্লবতা বল যদি ধরি সেমও কাজ করতেছে, বাট উপরের দিক থেকে এটার ভরের কারণে ডাউনওয়ার্ড ফোর্স বেশি, সে কারণে কিন্তু বস্তুটা নিচের দিকে আগে পড়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে, হ্যাঁ বলো। ব্যাস, তাহলে তো মনে করেন তুলা 1 কেজি তুলা আর 1 কেজি লোহা তো তাহলে সেম হতো, কারণ দুইজনের ভরই কি আছে। হ্যাঁ, এখন দেখো এই 1 কেজি তোলা আর 1 কেজি ভরে যদি 1 কেজি ওজন হয় তখন তো সেটা তার এই ওভাবে পড়বে, কিন্তু এখানে ফ্যাক্ট আছে, তোলার এরিয়া আর হচ্ছে তোমার এই 1 কেজি পাথর বা হচ্ছে স্টোন ওই টাইপের কিছুর এরিয়া কিন্তু সেম না, আর এরিয়া বেশি হইলে কিন্তু প্লবতা বল বেশি হবে, বুঝছো? এরিয়া বেশি হইলে কিন্তু জায়গা বেশি পাবে, বাতাস এই বেশি পরিমাণ ফোর্স দিবে উপরের দিকে। তোমরা কি আমাকে আমাকে দেখতে পাচ্ছো? আমার ক্যামেরা সেটআপ ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এরিয়া বেশি হইলে কিন্তু তার প্লবতা বল বেশি, তখন কিন্তু সেই তোলাটা কিন্তু আস্তে আস্তেই পড়বে, একই ওজন হইলেও কিন্তু তোলাটা আস্তে আস্তেই পড়বে, কারণ প্লবতা বল বেশি দিবে। আর এইদিকে এই যে স্টোনের এরিয়া কম, এ কারণে প্লবতা বল কম দিবে, এ কারণে স্টোনটা আগে পড়ে যাবে। এখন যদি আমরা এই দুইটা জিনিসকে একটা এমন একটা আবদ্ধ সিস্টেমের ভিতর নিতে পারি যেখানে কোনো ধরনের বাতাস নাই, অর্থাৎ নিচ থেকে কোনো প্লবতা বল দিবে না, তখন কেসটা কি ঘটবে বলো তো? একদম দুইটাই সমান সময়ে। হ্যাঁ, তখন এইটার ওজন যতই হোক, এটা 10 কেজি হোক আর এটা 1 কেজি হোক, ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে দুইটা বস্তুর উপরেই আসলে উপর থেকে ত্বরণটা সেম, অভিকর্ষ ত্বরণটা সেম, যে কারণে দুইটা বস্তু আসলে একই মোশনে পড়বে। বুঝতে পারছো? যদি এটা একটা আবদ্ধ পাত্র নেই যেখানে কোনো বাতাস না থাকে, অর্থাৎ কোনো প্লবতা বল না থাকে, ঠিক আছে, তো এইটাই আসলে পড়ন্ত বস্তুর একটা মেইন ফেনোমিনন, ঠিক আছে। তো এই এই থিওরিগুলোর উপরে বেস করে সায়েন্টিস্ট গ্যালিলিও, আমরা পড়ন্ত বস্তু সম্পর্কে একটা আইডিয়া আসলে আশা করি পাইলাম। তো গ্যালিলিও তিনি হচ্ছে 3টা সূত্র দিচ্ছেন, ঠিক আছে, আমি এই জিনিসগুলো এখানে থাকে একটু কাজে লাগবে পরে, আমরা একটু গ্যালিলিওর যে সূত্রটা দিছে আমরা সেই সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ওকে, আচ্ছা গ্যালিলিওর লেখা দরকার নেই, পড়ন্ত বস্তুর সূত্র লিখি আমরা। পড়ন্ত বস্তুর সূত্র 1 নম্বরে তিনি যেটা বলতেছেন যে স্থির অবস্থা থেকে, মানে স্থির অবস্থা থেকে বা হচ্ছে সমান উচ্চতা থেকে, বুঝতে পারছো, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে পড়ন্ত বস্তু, যে কোনো পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। প্রথম সূত্রটা কি? স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে দুইটা পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে একটা আবদ্ধ সিস্টেমের ভিতরে। তারপরে এটা হচ্ছে আমার এই প্রথম, এটা প্রথম সূত্র, থিওরি অনেক বড় লেখা, এখানে আমি লিখলাম না, তোমরা বই থেকে দেখে নিবা। তারপরে হচ্ছে 2 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে এই যে জিনিসটা পড়বে, ঠিক আছে, জিনিসটার পড়ার যে ব্যাগ, সেই ব্যাগটা হবে সময়ের সমানুপাতিক, অর্থাৎ বস্তুটা যতক্ষণ সময় নিয়ে পড়বে ওই বস্তুটার ব্যাগটা হবে ওই সময়ের সমানুপাতিক। এবং আরো একটা সূত্র লাস্টলি তিনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে এই যে পড়বে তার পড়ার উচ্চতাটা, কতটুকু উচ্চতা সে ট্রাভেল করছে বা পড়ছে, এই উচ্চতাটা হবে এই সময়ের বর্গের সমানুপাতিক। বুঝতে পারছো? এই 3টা সূত্র তিনি দিচ্ছেন, এগুলো আসলে এক্সপেরিমেন্ট থেকে নানানভাবে উনি হচ্ছে রিসার্চ করে নিয়ে আসছেন, এগুলোর ভিতরে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা হচ্ছে মেইনলি 3টা সূত্র, আমরা এই 3টা সূত্র জাস্ট মাথায় রাখবো, এগুলো মাঝে মধ্যে আমাদের এমসিকিউতে কাজে লাগবে, এবং এই যে এটার যে এজাম্পশন, সেই এজাম্পশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের কিছু ম্যাথও আছে। তো প্রথম সূত্রটা কি আমি এখানে একটু লিখেই দিই, যেহেতু একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। প্রথমটা কি, সূত্রটা কি বলতো কেউ একজন?
হ্যাঁ, স্থির অবস্থা থেকে আরেকটা জিনিস আছে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, উচ্চতা থেকে আমাদের হচ্ছে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। নর্মালি থিওরি লেখা একটু কম লিখি কারণ টাইম কনজিউম করে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এবং তারপরে আমার হচ্ছে দুটো সূত্র, একটা হচ্ছে বেগ সমানুপাতিক আমার টি, এবং আরেকটা সূত্র সেটা হচ্ছে আমার উচ্চতা সমানুপাতিক হচ্ছে টি স্কয়ার। এই তিনটা সূত্র মেইনলি হচ্ছে গ্যালিলিও দিয়েছেন। তাহলে আমরা পরন্ত বস্তু ব্যাপারটা সম্পর্কে জানলাম এবং গ্যালিলিওর যে সূত্র সেটা সম্পর্কে জানলাম। এবার আসো আমাদের এই যে পরন্ত বস্তুর জন্য মানে মুক্ত অবস্থা থেকে, মুক্ত অবস্থায় পরন্ত বস্তুর গতির যে তিনটা সমীকরণ আছে, মানে এই তিনটা সমীকরণকে এখন এই যে পরন্ত বস্তুর জন্য আমরা জাস্ট মডিফাই করব। এখন এটা মুছে দেই, তোমরা যারা উঠাইতে পারো নাই তোমরা হচ্ছে ফাঁকা রেখে দিবা, তার পরবর্তীতে লাইভ দেখে উঠাই ফেলবা, মানে আমাদের রেকর্ড দেখে উঠাই ফেলবা আর কি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা এই সূত্রগুলো যখন প্রমাণ করছিলাম তখন আমি তোমাদেরকে কিন্তু লিখে দিছিলাম যে আমরা এগুলা মনে করো প্রথমে কিসের জন্য প্রমাণ করছিলাম, আমরা এক্স বরাবর প্রমাণ করছিলাম, দূরত্বটা এক্স বরাবর, তারপরে ইউ এক্স, সময়ের তো ডিরেকশন হয় না, এটাও এক্স বরাবর প্রমাণ করছিলাম, এটাও এক্স বরাবর ছিল, এক্স বরাবর ছিল না বলো তো? এক্স বরাবর ছিল। তো আমি এটা বলছিলাম যে এটা ওয়াই উপাংশ হইতে পারে, মানে জিনিসটা যদি আমি এই যে এইভাবে দেই তাহলে কিন্তু এটা ওয়াই বরাবর যাচ্ছে। তো এখন এই কেসটাই ঘটবে, এখন পরন্ত বস্তু যে এখান থেকে আমি ছেড়ে দিচ্ছি, তো এটা কি মোশনটা কি বরাবর হচ্ছে? ভার্টিক্যালি না, খাড়া হচ্ছে। তো এখন আর কিছুই না, এই সূত্রটাকে জাস্ট আমরা এই বরাবর লিখবো। বাট এখন এই যে ভার্টিক্যালি লেখার ক্ষেত্রে আমি যদি লিখি এই সূত্রটাই, তাহলে পরন্ত বস্তুর জন্য, আচ্ছা মুক্ত অবস্থায় মানে বিনা বাধায় আর কি, পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর জন্য গতির সমীকরণ। আচ্ছা, তাহলে এখন দেখো প্রথমত আমি প্রথমটা যদি ধরি এস। আচ্ছা, এটা এই এস মানে আমরা কি ছিল আমাদের x2 - x1 ছিল না? তো এটা x বরাবর ছিল। এখন আমার যখন হচ্ছে এই y বরাবর আসতেছে তখন আমি এটা লিখতে পারি এইভাবে y2 - y1, তাই না? লিখতে পারি না? মোট কথা হচ্ছে এই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি সূত্রটা এভাবে লিখবো, তারপরে হচ্ছে আমার ইউ আছে, এই y বরাবরই এটা, টি তো ডিরেকশন নাই, প্লাস এই যে দেখো প্লাস হাফ। এখন এই জায়গায় হচ্ছে খেলাটা টি স্কয়ারটা থাকবেই। এখন দেখো, এখন কিন্তু এতক্ষণ আমাদের এই বরাবর ছিল বস্তুটা, ততক্ষণ পর্যন্ত এ ছিল। এখন যখন বস্তুটা ভার্টিক্যাল, পরন্ত বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিসই চেঞ্জ আসবে, সেটা হচ্ছে এই এ হয়ে যাবে কি হবে জি, এবং এই জি এর আগে একটা মাইনাস চিহ্ন হবে, কারণ জিটা কোন বরাবর কাজ করে? জিটা কোন বরাবর কাজ করে? হ্যাঁ, কারণ জিটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। মানে হচ্ছে তুমি একটা বস্তু, ফর এক্সাম্পল তুমি একটা, এই যে এটা হচ্ছে তোমার ভূমি, হ্যাঁ এটা হচ্ছে তোমার ভূমি, তো এই ভূমি থেকে তুমি একটা বস্তুকে উপরের দিকে যদি নিক্ষেপ করো, বস্তু উপরের দিকে নিক্ষেপ করছো, তুমি তো কি তোমার সাধারণত তুমি মনে করতেছো কি যে ত্বরণটা তুমি এইভাবেই তো ক্রিয়েট করছো, তাই না? জিনিসটাকে তো উপরের দিকে ত্বরান্বিত করছো, বাট জিটা কোন দিকে কাজ করবে? এই যে অভিকর্ষ ত্বরণ যেটা, এটা সবসময় কোন দিকে কাজ করে? সবসময় এটা নিচের দিকে কাজ করবে। তো এই কারণে আমরা যখন সূত্রটা ডিরাইভ করব, এই সূত্রটা যখন সূত্রটা ভার্টিক্যাল করব, তখন এই ত্বরণটা জাস্ট এ এর জায়গায় আমরা শুধু মাইনাস জি বসাই এই সেম সূত্রটাকে জাস্ট আবার হচ্ছে রিফর্ম করব। এটাই কাজ। পরন্ত বস্তুর সূত্রের মধ্যে আর ডিফারেন্ট কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা জিনিসই, এই এ এর জায়গায় মাইনাস জি বসাবো, এ ইজ ইকুয়াল টু মাইনাস জি, এটা বসাই আমাদের এই সূত্রগুলো আসছে, আর কিছুই না, এই সূত্রগুলো আর কিছুই না। তো এখানে আমি যদি মাইনাস জি বসাই তাহলে জিনিসটা আসলে আলটিমেটলি কি দাঁড়াবে? আমি আর এই ওয়াইটা উঠাই দিলাম, বোঝানোর জন্য লিখছিলাম ইউটি মাইনাস
হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, আর এটা সমান সমান কিন্তু আমার এস না, এবার কি হবে, এবার যেহেতু আমরা এই বরাবর বলতেছি, তো এই বরাবর আমি জিনিসটাকে এইচ দ্বারা রিপ্রেজেন্ট করব। এই বরাবর আমরা হচ্ছে এস দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম এক্স অক্ষ বরাবর, এই বরাবর আমরা এইচ দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমি বাকি সূত্রগুলো জাস্ট বসাই দিচ্ছি। আর কোনো চেঞ্জ নাই, শুধু এ এর জায়গায় চেঞ্জ হবে, যেখানে যেখানে এ আছে ওই জায়গায় চেঞ্জ হবে। তাহলে আমি এবার আমার হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh 2gh, তারপরে হচ্ছে আমার এখানে যদি যাই তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস কি হবে, জিটি হবে। তারপরে আমার যদি আরেকটা সূত্র আছে, এই সূত্রটার ক্ষেত্রে আমার এখানে এ যেহেতু নাই, এটা এটা আমার এই জায়গায় মানে প্রভাব পড়বে না আর কি। বুঝতে পারছো? এই যে মূলত এই তিনটা সূত্র, এই তিনটা সূত্র শুধু আমরা যে ভার্টিক্যালের ক্ষেত্রে এই তিনটা সূত্রের কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা এই তিনটা সূত্র দিয়ে একটু ম্যাথ করি নাকি? তবে ম্যাথ করার আগে আমরা আরো দুইটা জিনিস একটু দেখে নিব। এই দুটো জিনিস আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে, এটাও আমাদের আর দরকার নাই। তাহলে আমরা আজকে যে পরন্ত বস্তুর জন্য সূত্রগুলো পাইলাম, এক হচ্ছে সরি এস হবে না, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, দুই হচ্ছে আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2gh, এবং 3 নাম্বার হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ঠিক আছে, এই জি এর মান মানে সাধারণত যদি কোনো ধরনের হিন্টস মেতে না দেওয়া থাকে, এই চ্যাপ্টারে কোনো হিন্টস দেওয়া থাকবে না। এই জি এর মান আমরা কি সবাই তো জানি নাকি? জি এর মান কত হয় বলো তো? 9.81। ওকে গ্রেট। একক বলতে হবে ভাইয়া, সবসময় একক লাগবে। আচ্ছা 81/8 ধরলেই হবে। দেখো এই গতির সমীকরণ আমরা শেষ করলাম। এবার আমাদের এই যে সর্বাধিক উচ্চতা এবং উড্ডয়ন কাল, এই জিনিসটা একটু বলি। দেখো সর্বাধিক উচ্চতা, আচ্ছা এখন যদি খেয়াল করো, এটা আমার ভূমি, এটা আমার ভূমি, মনে করো এটা মাটি। এখন মাটি থেকে আমি হচ্ছে কোন একটা বস্তুকে ঢিল মারলাম। এখন এই জায়গায় মনে করো একটা ব্যাগ, সাপোজ ইউ, এই জায়গায় যে এই জায়গায় ইউ সমান সমান আমি হচ্ছে মনে করো একটা ব্যাগ ধরলাম, এই সাপোজ 500 মিটার পার সেকেন্ড, এই বস্তুটা মারলাম। তাহলে নিশ্চয়ই এই বস্তুটার মানে এই বস্তুটার সর্বোচ্চ যতটুকু উচ্চতা উঠবে ওই জায়গাতে, সর্বোচ্চ জায়গাতে তার ব্যাগ কত হবে? এই জায়গাতে 500 দিয়ে মারছি, সর্বোচ্চ যে উচ্চতা উঠবে সেই জায়গায় তার ভেলোসিটি কত হবে, ব্যাগ কত হবে বলো তো? 0। গ্রেট। তার মানে আমার সর্বোচ্চ মানে যে বস্তুটা যদি এই জায়গায় ঘুরে আবার মানে এখানে ভূমিতে চলে আসে, তার মানে এই জায়গায় আমার ব্যাগটা হবে 0। তাইলে আমার এই যে এই গতির সমীকরণটা ছিল, ঠিক আছে, মানে এটা আলটিমেটলি দেখো জিনিসটা কিন্তু এই বরাবর যায় আবার এই বরাবরই আসছে। আমি বোঝানোর জন্য এই যে এইদিকে দিছি আরেকটা লাইন টানছি, বুঝছো? আসলে জিনিসটা এই বরাবর উঠছে আবার ঠিক এই খারাপ বরাবরই নেমে গেছে, বুঝছো? তাহলে এখন আমার ব্যাগটা 0, তাহলে এই সূত্র এইখানকার কোন একটা সূত্রের মধ্যে যদি আমি ব্যাগ বসাই তাহলে কিন্তু আমি আমার এই যে সর্বাধিক উচ্চতাটা পাওয়া যাবে। তাহলে দেখো এই আমি এখন কোনটাতে ব্যাগ বসাইতে পারি, এই জায়গাটা এটাতে আমি যদি বসাই তাহলে এখানে এইচ আছে আমি বুঝলাম, এখন আমি ইউ জানি, বাট এখানে আমি ইউ জানি কিন্তু আমার এখানে আমি যদি ইউ এর মান 0 বসাই তাহলে আমার জিটি স্কোয়ার ভাগ 2 আসবে। আচ্ছা এটা বাদ, তাহলে আমি শুধু যদি এইটার মাঝে যদি বসাই, দেখো এই শেষ ব্যাগটা যদি খালি 0 বসাই তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে এই ভি এর মান 0, স্কোয়ার করলে তো 0ই হবে। তাহলে আমি এখানে দিলাম ইউ স্কোয়ার। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে আমি মেনলি কি বের করতেছি, আমার এখন বের করতেছি আছে, তাহলে এখন ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh, মানে হচ্ছে আমি জাস্ট ডান পাশ বাম পাশ করছি। তাহলে এখন আমি যদি h বের করতে চাই তাহলে ইউ স্কোয়ার বাই 2g। ঠিক আছে কি? তাহলে এই এখানে যখন ব্যাগ 0 বসেছি তখন এইচটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে আর কি। এই ব্যাগ যখন 0 বসেছি তখন এইচটা কি হবে, ম্যাক্সিমাম, কারণ এই যে v ইজ ইকুয়াল টু 0তেই কিন্তু আমার এইচটা হয় ম্যাক্সিমাম, এটাই আমার ম্যাক্সিমাম এইচ, এর উপরে আর বস্তুটা উঠবে না। এই সূত্রটা কিভাবে আসছে বুঝছো? হ্যাঁ আচ্ছা বুঝলেই হয়েছে।
এখন দেখো তাহলে আমাদের হচ্ছে আরেকটা সূত্র একটু ডিরাইভ করা লাগবে, সেটা হচ্ছে কি আমাদের সর্বাধিক উচ্চতা গেল। এখন আমরা যে উড্ডয়ন কাল মানে কি আমি ক্লাসের শুরুতে একটু মানে তোমাদেরকে বলছিলাম। আচ্ছা, তো উড্ডয়ন কালটা এই যে বস্তুটা এখান থেকে উঠছে, আবার তারপরে হচ্ছে যেদিকে নামছে। আমি বারবার বলতেছি বস্তুটা কিন্তু এইদিকেই উঠছে আবার এইদিকেই নামছে। এই লাইনটা আমি আঁকছি জাস্ট বোঝার জন্য যে দুইটা লাইন যে আছে, মানে একবার উঠছে একবার নামছে, এটা বোঝানোর জন্য। তাইলে এই যে উঠছে নামছে, উঠার সময় একটা সময়, নামার সময় একটা সময়, টোটালটা দুইটা মিলেই আসলে উড্ডয়ন কাল হচ্ছে। ঠিক আছে, টোটাল হচ্ছে তোমাকে এটা এটা পর্যায়কাল তো ঠিক বলা যাবে না, বাট বলতেও পারো আর কি বোঝার জন্য। ওকে, তাহলে এখন উড্ডয়ন কালের বেলায়ও তো আমার এই সমীকরণে যদি আমি শূন্য বসাই, এখানে যে কোনো একটা সমীকরণে যেখানে টি আছে, তাইলেই তো আমি এটা পাওয়া যাবো নাকি? মনে করো আমার এটাতে আমার টি আছে, তাইলে আমি এটাতে যদি ভি এর মান শূন্য বসাই, তাহলে আমরা জানি কি একটা সূত্র জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাই এখানে আমি ভি এর মান যদি শূন্য বসাই, ইউ মাইনাস জিটি, তাহলে এখানে টি সমান সমান আমার ইউ বাই জি আসছে। তাহলে আমি এটা কি পাইছি শুধু উঠার সময়, যখন ভেলোসিটি শূন্য হয়েছে, বুঝছো? উঠার সময় বস্তুটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। এখন আমি চাইলে এই যে এখান থেকে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে, নামতেও ঠিক একই পরিমাণ সময় লাগবে। তাহলে আমি এখন টোটাল টি যদি বের করতে চাই, তাহলে জাস্ট 2t সমান সমান এভাবেও বলতে পারি আর কি, বাট এটার অন্যভাবে প্রমাণ আছে, 2u/g। এটা দিয়েই তুমি হচ্ছে মনে রেখে কাজ সেরে ফেলতে পারবা এই যে এই পর্যন্ত। বাট এটা তুমি চাইলে যদি মনে করো তুমি একদম কনসেপচুয়ালি আসতে চাও, তাইলে মনে করো এখন খেয়াল করো বস্তুটা এখান থেকে উঠে যায় আবার এখানে আসছে। তার মানে আলটিমেটলি এই বিন্দু থেকে শুরু করে, মানে এই বিন্দু গেছে আবার এদিকে আসছে। তাহলে যখন বস্তুটা আবার এসে ভূপৃষ্ঠে পৌঁছাইছে, তখন তার সরণ কত বলতো? কেউ কি বলতে পারবা তার সরণ কত? আচ্ছা দেখো, এই জায়গাটাতে আমি জানতাম তোমাদের পেস লাগবে। সরণ কিন্তু এখানে 0। দেখো একটা জিনিস কি, এই জিনিসটা খুব ভালো মতো ক্লিয়ার করবা। মনে করো এই একটা অ্যাক্সিস, এটা আমি একটা ডিফারেন্ট জিনিস বোঝাচ্ছি তোমাদেরকে, এইটার সাথে সম্পর্ক নাই আর কি ওভাবে। এই একটা অ্যাক্সিস, ঠিক আছে? এখন কোন একটা বস্তুর মানে অবস্থান যদি আমি বের করতে চাই, মনে করো এটা হচ্ছে 0 বিন্দু, তাইলে অবস্থান যদি আমি বের করতে চাই, তাইলে সবসময় মনে করো এই যে বস্তুটা এই জায়গায় গেছে, বুঝছো? এখান থেকে যাত্রা শুরু করছে একটা বস্তু, যাত্রা শুরু করে 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 এই জায়গায় গেছে, মনে করো এই জায়গায় গেছে, তারপরে আবার জিনিসটা এই জায়গায় চলে আসছে। এখন বস্তুটার অবস্থান কোথায় বলো তো? বস্তুটার অবস্থান কোথায়? বস্তুটার অবস্থান কি আমার এই যে এইটুক ডিস্টেন্স প্লাস এইটুক ডিস্টেন্স হবে, নাকি শুধুমাত্র এইটুক ডিস্টেন্স হবে? ভাইরা বলো তো। নিচে যেটা দিছি এটাই হবে। আসলে বস্তুটার অবস্থান কিন্তু এই জায়গাটাতেই আছে। তার মানে আমার এখন বস্তুটার সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটাকে বলে হচ্ছে মানে বিচ্যুতি বলতে পারো বা ডিসপ্লেসমেন্ট বলতে পারো। ডিসপ্লেসমেন্ট হচ্ছে আসলে এতটুকুই, বুঝছো? তো আমি এই যে আমার হচ্ছে এই যে এইচটা আসলে কি ছিল? এইচটা ছিল কি y মাইনাস হচ্ছে y2 মাইনাস y1, এটা ছিল না? তো y2 কি ছিল? y2 ছিল আমার হচ্ছে, y1 ছিল হচ্ছে আমার আদি অবস্থান এবং y2 ছিল হচ্ছে আমার বস্তুটার পরবর্তী অবস্থান। তাহলে বস্তুটার আদি অবস্থান কোথায়? এই জায়গায়, তাই না? আবার বস্তুটা যখন এই জায়গায় ঘুরে আবার এই জায়গায় চলে আসছে, তখন বস্তুটার পরবর্তী অবস্থানও কি এই জায়গায় কিনা? তার মানে এই যে এই এইচ এর মান কত? 0 না? 0। মানে বুঝতে হবে যে এই এইচ এর ভিতরে আসে কে আছে। এইচ এর ভিতরে আমি এই কারণে মূলত প্রমাণগুলো করাইতেছি। এইচ এর ভিতরে আছে কে? y2 মাইনাস y1। তো আমার এখন y1 ও ছিল এই জায়গায়, আবার y2 ঘুরে ঘুরে আবার এই জায়গায় আসছে। তার মানে এখানে আসলে আমার কোনো এইচ এর কোনো ভ্যালু নাই। বাট যখন আমার এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তখন আমার কতটুকু হয়েছিল? এই পরিমাণ হয়েছিল, তাই না? তো এটাকে আমি দেখো যে এইচ দ্বারা ডিফাইন করছিলাম। কোথায় জন্য? এই যে এই জায়গায়, বুঝছো?
বা হচ্ছে এখানকার যে কোনো একটা পয়েন্টে যদি ধরি তাহলে আমি এখানে তখন এইচ ধরে আর কি বের করব। এই যে এখানে যে এইচ বের করছে মানে কি এই তার হচ্ছে গতিপথের যে কোনো একটা জায়গার উচ্চতা এইচ, ঠিক আছে, যে কোনো একটা জায়গার উচ্চতা এইচ। যে কোনো জায়গা কেমন, মনে করো তোমার এখানে 500 দিছিলাম, বুঝছো, 500 জায়গায় 450 দিলে জিনিসটা আরো কমে আসবে, এইরকম আর কি, মানে উচ্চতাটা আরো কমে আসবে। মোট কথা হচ্ছে এখানে যে সরণ শূন্য, এটাকে তোমরা বুঝতে পারছো? নাফিজুল, শাকিল, তাপস, এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো সরণ যেহেতু শূন্য, তার মানে এখন খেয়াল করো, তার মানে এখন আমার টোটাল বস্তুটা একবার উঠে আবার নামতে সময় কতটুকু লাগবে এটা বের করার জন্য আমি যে এই ইকুয়েশনটা একটু নেই, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাইলে সরণ আমি যখন শূন্য বলতেছি, মানে হচ্ছে সরণ যখন এইচ যখন শূন্য, তখন আমার টি হয়ে যাবে, সরি, টি হয়ে যাবে টি, মানে বড় টি, মানে হচ্ছে এইচ যখন শূন্য তখন আমার টোটাল সময়টা বের হয়ে চলে আসবে। তো তাহলে এখানে এইচ এর মান শূন্য বসাইলাম, আমার হচ্ছে ইউ দিলাম, ইউ এই টিটা হবে এখন বড় হাতের টি, মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। এতটুকু কি কারো কোনো আপত্তি আছে বলো তো? এতটুকু আপত্তি না থাকলে এখন খালি ক্যালকুলেশন করে সূত্রটা বানাবো আর কি। হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি, এটা কাটা গেলে একটা টি থাকবে। তারপরে এখন যদি তুমি বলো তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে টু বাই জি। আলটিমেটলি এই যে সূত্রটা আসলো এটা কিন্তু, সরি ওই জন্য সূত্রটা, আচ্ছা আমি মুছে ফেলছি। যাই হোক, মানে হচ্ছে এই যে আমরা এই যে এটা ছোট টি মানে হচ্ছে ইউ বাই জি, আর বড় টি মানে হচ্ছে টু ইউ বাই জি, বুঝছো? ছোট টি মানে হচ্ছে শুধু উঠার সময়, আর ওঠার সময় নামার সময় দুটো মিলে হচ্ছে আমার বড়টি হবে, বড়টির সূত্র এটা। তো আমার আসলে তোমরা এই যে এতক্ষণ আমি যা কিছু বললাম আমি মুছে ফেলতেছি, হ্যাঁ, এতক্ষণ আমি যা কিছু বললাম এগুলা আসলে এই যে প্রমাণ টমান এগুলা কিচ্ছু আসবে না পরীক্ষায়। এই যে গতকালকে আমরা গতির সমীকরণের সবগুলা সমীকরণ প্রমাণ করছি, এগুলা একটাও পরীক্ষায় আসবে না, বুঝছো? এগুলা হচ্ছে তুমি জাস্ট ম্যাথ আসবে, তুমি ম্যাথের ভিতরের মানে কেস গুলা যাতে বুঝো এই কারণে আমি প্রমাণগুলো করলাম আর কি, ঠিক আছে? তাহলে আমার এখানে সূত্র আরো কি কি যোগ হইলো, আমার এখানে সূত্র আরেকটা যোগ হইলো, সেটা হচ্ছে এইচ ম্যাক্স সমান সমান কি পাইছিলাম আমরা, ইউ স্কোয়ার বাই টু জি, নাকি? আরেকটা পাইছি কি, টি সমান সমান ইউ বাই জি, আরেকটা পাইছি কি, টি সমান সমান টু ইউ বাই জি, নাকি? এবার তো ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের এটলিস্ট আমরা এখন যে উড্ডয়নকাল এটা আমার শেষ হইলো, এই চ্যাপ্টারে আমার বেসিক জিনিসটা শেষ। এখন আমি গাণিতিক প্রবলেম করবো। গাণিতিক প্রবলেম আসলে তুমি নিজেই হচ্ছে পারবা চাইলে, তাও আমরা দুই একটা ম্যাথ একটু প্র্যাকটিস করি। বলো। যখন মোট উৎপাদনটা পাবে তখন এইচ ইকুয়াল টু 0, তাই তো? তুমি হচ্ছে যখন মোট উজ্জয়নকাল চাবে, হ্যাঁ, এইচ ইজ ইকুয়াল টু 0 বসাইলেই তুমি হচ্ছে পাওয়া যাবা। কিন্তু তুমি এই যে এই সূত্র মুখস্থ রাখবা আর কি, তোমার কাজ হবে এখন এই সূত্র মুখস্থ করা। তোমার আর ওই মেইন মানে সূত্র কেন বানাইছি এটা প্রমাণ করছি আর কি, মূলত সূত্র কেন বানাইছি এই যে এই মুখস্থ রাখার জন্য। আর তুমি যদি চাও যে এই সকল এক্সট্রা সূত্র মুখস্থ রাখবা না, তাহলে তুমি এইচ বসাইয়া 0 বসাইলে আলটিমেটলি সেম মানই আসবে। কারণ মুখস্থর সাথে সাথে আপনি যে চিত্রগুলো দিলেন ওগুলা মাথার মধ্যে রাখলে সূত্রটা মুখস্থ সুবিধা। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, আমি তো এই কারণে এগুলো দেখাচ্ছি। মোট কথা হচ্ছে যখন পুরো পর্যায়কাল বের করবা, পুরো পর্যায়কাল মানে কি, পুরো পর্যায়কাল মানে আমি আরেকবারই, পুরো পর্যায়কাল মানে বস্তুটা উঠছে আবার নামছে, তার মানে আলটিমেটলি আমার ওই যে y2 মাইনাস y1 যেটা, সেটা হচ্ছে আমার শূন্য, ঠিক আছে? আর এই y2 মাইনাস y1 এইটাই কিন্তু আমার h, এই যে আমি এখানে বলছি, ঠিক আছে? এই রৈখিক গতি, দ্বিমাত্রিক গতি সামনে আসতেছে, এগুলো সব ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, পুরো ফিজিক্সই আসলে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তোমাকে পড়তে হবে, আদারওয়াইজ তুমি খুব ভালো মানে কনসেপ্ট তোমার মাথায় হচ্ছে ধরে রাখতে পারবে না। যাই হোক, আমরা দু একটা একটু ম্যাথ দেখি। তোমরা সবাই এই যে তপন স্যারের বইটা খুললো, ওকে, 14 নম্বর ম্যাথটা একটু বের করো তো সবাই। বই খুলছো সবাই?
আচ্ছা, সবার কাছে বই, সবাই তো বই নিছো নাকি? আচ্ছা দেখো, প্রশ্নটা কি বলছে, 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে আমি যদি মনে করো এটা ভূমি ধরলাম, তারপরে এখান থেকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে ইউ সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি জিনিসকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? আচ্ছা তাহলে এখানে কি চাইছে বলো তো? কত সময় পর জিনিসটা ভূপৃষ্ঠে ফিরে আসবে, মানে একটা বেগে তাকে উপরের দিকে মারছে, তার মানে সে উপরের দিকে যাবে, আবার এক পরে ফিরে আসবে। তো বলছে কত সময় পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে, মাত্র যেটা প্রমাণ করছি আমরা, এইটাই বের করতে চাইছে, তাই না? বের করতে বলছে, এটা বের করতে বলছে না? টি ইজ ইকুয়াল টু হোয়াট, মানে কত সময় পর জিনিসটা ভূপৃষ্ঠে ফিরে আসবে। তাহলে আমি সে সূত্র জানি, মানে উদাহরণ 14, তাহলে সূত্র জানি টি ইজ ইকুয়াল টু কি, 2u/g, মান বসাও, 2 তো 2, ইউ এর মান কত 9.8, আবার জি এর মানও আমরা কি জানি, এখানে দিয়ে দিছে জি এর মান 9.8। ঠিক আছে, তার মানে আমার কত থাকে আলটিমেটলি জিনিসটা 2 সেকেন্ড। আনসার এটাই, বুঝছো নাকি বুঝো নাই? না বুঝার এটা কিছু নাই, বুঝতে হবে। ওকে, এবার একটু আমরা মানে আস্তে আস্তে একটু জটিল ম্যাথের দিকে যাই। তোমরা সবাই একটু 20 নাম্বার ম্যাথটা বের করো। এই ম্যাথটা করাই দিলে মোটামুটি ভালো একটা কনসেপ্ট চলে আসবে। মুছে ফেললাম, হ্যাঁ। ওকে, দেখা যায় কি? আচ্ছা, উদাহরণ 20, প্রশ্নটা সবাই দেখো। দুটি ভারী বস্তু একই সাথে উপর থেকে ফেলা হলো, দুটি ভারী বস্তু একই সাথে উপর থেকে ফেলা হয়েছে। আমরা তাহলে প্রথমে এখন আমি একটু উপর থেকে জিনিসটা ফেলা হয়েছে। প্রথমটি 122 মিটার উপর থেকে এবং দ্বিতীয়টি 200 মিটার উপর থেকে। তার মানে মনে করি এখান থেকে একটা বস্তু ফেলা হয়েছে ভূমিতে, মনে করলাম এটা ভূমি ধরলাম আর কি, এটা ভূমি ধরলাম। তাহলে এখান থেকে এটা হচ্ছে এই সমান সমান 122.5 মিটার, আবার আরো একটা বস্তু উপর থেকে ফেলা হয়েছে, সেটা হচ্ছে কত মিটার, 200 মিটার, h1 200 মিটার। প্রথম বস্তু যখন ভূমিতে পৌঁছে তখন দ্বিতীয় বস্তুর উচ্চতা ও বেগ বের করো। কি বলছে, প্রথম বস্তুটা এই যে, প্রথম বস্তুটা যখন ভূমিতে পৌঁছায় তখন দ্বিতীয় বস্তুর আসলে এই যে উচ্চতাটা কত, মানে বস্তুটা এই যে এটা একদম ভূমিতে লাগে নাই আর কি, মনে করো বস্তুটা এই জায়গায় আছে, ঠিক আছে, বুঝছো? প্রথম বস্তুটা যখন ভূমিতে পৌঁছায় তখন দ্বিতীয় বস্তুটা মানে যে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, আমাকে মেইনলি এটা বের করতে বলছে। বুঝতে পারছি? তাহলে এখন আশা করি প্রশ্ন ক্লিয়ার। প্রথম বস্তুটা যখন ভূমিতে পৌঁছে গেছে, এই জায়গায় রিচ করছে, এখান থেকে ছাড়ার পর এখানে চলে এসেছে, তখন দ্বিতীয় বস্তুর উচ্চতা কত আমাকে সেটাই বের করতে বলছে। এখন এখানে কিভাবে জিনিসটা ম্যাথ সলভ করতে পারি দেখো, আমি বলছিলাম যে গতির সমীকরণের ক্ষেত্রে সবসময় 3টা ডাটা আমার যদি দেয়া থাকে, বাদ বাকি কাজ আমি করতে পারি। এই সাইটের ক্ষেত্রে দেখো কয়টা ডাটা দেয়া আছে। প্রথমত এখান থেকে তো মুক্ত অবস্থায় ছেড়ে দিছে, তার মানে এটার আদিবেগ কত, 0, রাইট? আবার এখানে এইচ এর মান আছে, আবার আমি কিন্তু জি এর মান মুখস্থ জানি। 3টা জিনিস কিন্তু আমার এই জায়গায় আছে, সো আমি কিন্তু এখান থেকে চাইলে যে কোনো জিনিস বের করতে পারি। এখন দেখো, প্রথম বস্তু যেই মুহূর্তে এই জায়গায় পৌঁছায়, যে মুহূর্তে মাটিতে রিচ করে, তখন এটার উচ্চতা বের করার জন্য আমি যদি এটা যখন পৌঁছায় তখনকার সময় বের করতে পারি, আর ওই সময়ে এই বস্তুটা কোথায় আছে, সে ওই সময়কে কাজে লাগায় যদি আমি এই বস্তুটা কোথায় আছে সেটা বের করতে পারি, তাইলেই তো হয়ে যাবে নাকি? বাকিটা কি বুঝছো? আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটার জন্য সময় বের করা। তাহলে আমার হচ্ছে প্রথম বস্তুর জন্য তাহলে আমি একটু ভাঙ্গাই লিখি, ই সমান সমান 0, এইচ সমান সমান 122.5 মিটার, জি সমান সমান ধরি মানে এটা লেট, জি সমান সমান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমি যদি এইচ বলি, তাহলে এইচ সমান সমান কত আসে, 122.5 সমান সমান
ইউটি ইউ সমান তো 0 মাইনাস হাফ ইন্টু 9.8, এখানে কি জি এর মান দিছে কিনা, মানে জি এর মান যদি দিয়া দেয় তাহলে কিন্তু তাদেরটা 8 হোক 8 হোক যেটাই হোক তোমাকে কিন্তু ওইটা ব্যবহার করতে হবে। আচ্ছা যে দেয় নাই তাহলে 9.8 একটা ধরলাম, 81 ওই ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাহলে আমাকে এখান থেকে এই যে টি স্কোয়ার এটা বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই জিনিসটা আমাদেরকে একটু কনসার্ন রাখতে হবে। এই যে আমরা এইচটা বের করছি, বুঝছো, এই এইচটা তুমি যেই পয়েন্ট থেকে কাজ করতেছো, মনে করো এই যে আমি এখানে এই পয়েন্ট থেকে বস্তুটা ফেলতেছি, আমার কথা কি বোঝা যায়? এই যে এই পয়েন্ট থেকে বস্তুটা ফেলতেছি বা উপরের দিকে নিক্ষেপ করতেছি, আমরা এর সূত্রগুলো ডিরাইভ করছি, এই সূত্রগুলো ডিরাইভ করছি মূলত হচ্ছে আমি বস্তুটা উপরের দিকে ঢিল মারছি এইটা কনসিডার করে আমরা ডিরাইভ করছি, বুঝছো। এখন অনেকে বলতে পারো যে ভাই পড়ন্ত বস্তু, আমরা তো এটা ভাবছিলাম পড়ন্ত বস্তু মানে তো শুধু উপর থেকে নিচে ছাড়ছে, বাট এখানে কিন্তু এই প্রবলেমগুলো সলভ করার জন্য পড়ন্ত বস্তু বলতে এই যে মনে করো এই যে জিনিসটা উপরের দিকে দিছো এইটাকেও পড়ন্ত বস্তু হিসেবে কনসিডার করা হচ্ছে, তখন হচ্ছে জি এর মানটা কি সবসময় জি এর মানটাই নেগেটিভ হবে, এইটুকু মাথায় রাখলেই হবে, বুঝছো। উপরের দিকে নিক্ষেপ করা হোক, মোট কথা হচ্ছে একদম স্ট্রেট ভার্টিক্যালি যদি আমরা জিনিসটা নিক্ষেপ করি তখনই সেটাকে আসলে এই সূত্রের আওতায় নিয়ে আসা হয়। তো আমরা সূত্রটা ডিরাইভ করছিলাম যখন তখন বস্তুটা মনে করো এই পয়েন্টে থাকলে বস্তুটা উপরের দিকে ঢিল মারতেছি, এই জিনিসটা কনসিডার করে এই যে এই সূত্রটা ডিরাইভ করছিলাম, তখন আমার এইচটা হয়েছে কি ছিল, এইচটা পজিটিভ ছিল। বাট এখন আমি কিন্তু এই যে এই পয়েন্ট থেকে জিনিসটা নিচের দিকে আসতেছে, তার মানে আমার এইচটা কি এখন নেগেটিভ হবে না? এইচটা নেগেটিভ হবে না ভাইয়া, বলতো? এইচটা নেগেটিভ হবে। মনে করো এই যে তোমরা তো মানে এখানে বেশিরভাগ স্টুডেন্ট সিভিলের, যদিও ইলেকট্রিক্যালের আসো অনেকজন, মেকানিক্যালেরও আসো, বাট তারপরও মানে ডেটাম লাইন আর কি, এটা মনে করো ডেটাম লাইন, সোজা হিসাব ডেটাম লাইনের উপরের দিকে গেলে আমার এই সব সময় পজিটিভ থাকবে, ডেটাম লাইন থেকে নিচে আসলে এই সমান নেগেটিভ হয়ে যাবে, এটা হলো মূল কাহিনী। তার মানে এই কারণে আমাদের এই যে এই জায়গায় এই যে এইটা এইচ এর মান, এখানে কিন্তু আমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার সূত্র পড়ছে, তা এখানে আমার এইচ এর আগে একটা মাইনাস হবে, বুঝছো। এখন এখান থেকে তুমি টি এর মান বের করো, টি এর মান বের করো, টি এর মান কত আসে, টি এর মান কত আসে দেখো। এখন এই জায়গায় টি এর মান কিন্তু দুইটা আসবে, এখন দুইটা দেখো একটা কি জিরো আসে কিনা, এরকম কিছু আসে কিনা দেখো, ক্যালকুলেটর চাপো আমার। আচ্ছা আচ্ছা আমি একটু বইতেই দেখে ফেলি, ক্যালকুলেটর বইটা কোন। আচ্ছা টি এর মান হচ্ছে এখান থেকে আমার 5 সেকেন্ড আসবে, হ্যাঁ বুঝছো, ক্যালকুলেটর চাপলে টি এর মান এখানে আমার 5 সেকেন্ড আসবে। এখন এই টিটা কাজে লাগাই, মানে এখন প্রথম বস্তুটা তার মানে এই জায়গায় পৌঁছাইতে আমার 5 সেকেন্ড সময় লাগছে, তাহলে ওই 5 সেকেন্ডের সময় এই দ্বিতীয় বস্তুটা কোথায় আছে এটা পাইলেই তো আমার অবস্থান হয়ে যাচ্ছে। তাহলে ওই 5 সেকেন্ডের সময় এখন আমার দ্বিতীয় বস্তু কোথায় আছে এখান থেকে বের করি, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, আমি হচ্ছে একটু বেশি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, এখানে তোমার কাছে অনেক মানে অনেক সময় কমপ্লেক্স মনে হতে পারে। তাহলে এইচ সমান সমান কি 200 মিটার, তারপরে এটার ইউ সমান সমান কত 0, আর আরেকটা ডাটা আমরা পাইছি সেটা হচ্ছে কি টি সমান সমান কত 5 সেকেন্ড। আচ্ছা ও এখন আমার এই জায়গার আচ্ছা এই এইচটা আমি বের করব মেইনলি, তখন আমার আসলে এইচটা কত হয় সেটাই বের করব। তারপরে হচ্ছে আমার এখানে জি তো আমি জানি 9.8 এর লেফট। এখন এখান থেকে আমি এই 5 সেকেন্ডের সময় আমার উচ্চতাটা কত আমি সেটা বের করব। 5 সেকেন্ড সময় উচ্চতাটা কত বলো তো? তাহলে এখানেও এইচটা আমার মাইনাস হবে, মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই মাইনাস মাইনাসের জায়গায় এটা থাক, সমস্যা নাই। এখন এই ইউ কত 0 মাইনাস হাফ ইন্টু 9.81 ইন্টু টি কত 5 স্কোয়ার, কত আসে ভাইয়া রেজাল্টটা দেখো তো। এখন কিন্তু এই যে এইচটা কিন্তু এমনিতেই পজিটিভ এইচ আসবে, এইচ এর মানটা কত আসে ভাইয়া বলো তো, কেউ যেন একটু ক্যালকুলেটর চাপো।
বুঝছো তোমরা? হুম, এইচটা মাইনাস এটা বুঝো নাই না? আচ্ছা আমি তোমাকে বলতেছি, ধরো এইচটা কেন মাইনাস দিলাম। আচ্ছা এই জিনিসটা একটু ক্যালকুলেট করো, হ্যাঁ ফ্র্যাকশন একটা আছে কিন্তু ঝামেলা। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা তো আসলে এই যে এই 5 সেকেন্ড ইউজ করে এইচ বের করতেছি, আসলে আগের ডাটা বের হয়ে যাবে, যে জায়গাটাতে আমি একটু কনফিউজ ছিলাম। এই কারণে এখানে তোমরা একটা জিনিস দেখো, আমরা এই যে তখনকার আমার এই যে এক্স যে হাইটটা, এই এক্স যে হাইটটা, এই হাইটটাই আসলে আমার মূলত বের করতে হবে। আচ্ছা তার আগে আমি তোমার কনফিউশনটা ক্লিয়ার করে দিই, দাঁড়াও, নাহলে তোমার একটু স্পেস লাগবে। তো জায়গা শর্ট আছে, ওকে ফাইন, আমি তোমাকে এখানে একটু ক্লিয়ার করে দিই। এই জায়গায় কি দেখা যায় বলো তো? দেখা যাচ্ছে। দেখো আমরা ওই যে সূত্রগুলো পড়ছিলাম গতির সমীকরণের সূত্র, এই সমীকরণের সূত্রগুলো মনে করো এইটা যদি আমার ভূমি হয়, মনে করো এটা আমার ভূমি, তো সূত্রগুলো ডিরাইভ করার সময় ভূমি থেকে আমি হচ্ছে উপরের দিকে বস্তুটা নিক্ষেপ করা হচ্ছে, এই জিনিসটা কনসিডার করেই আমি সূত্রগুলো বের করছিলাম। তখন সূত্রটা আমি বের করছিলাম এইরকম, h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, বুঝছো? তখন এইচটা ছিল হচ্ছে তখন হচ্ছে তোমার এইচটা ছিল হচ্ছে ঊর্ধ্বমুখী, তারপরে এই তোমার ইউটা ছিল হচ্ছে ঊর্ধ্বমুখী, তোমার আর তো এখানে কিছু নেই, জিটা ছিল হচ্ছে শুধুমাত্র নিম্নমুখী। তো এখন দেখো খেয়াল করো, এইচটা ঊর্ধ্বমুখী প্লাস আছে, ঠিক আছে, ইউটা ঊর্ধ্বমুখী প্লাস আছে, জিটা দেখো নিম্নমুখী, এখানে এখানে কিন্তু মাইনাস হয়ে গেছে, বুঝছো? এটা জিটা সব সময় নিচের দিকে কাজ করে, এখানে এই কারণে মাইনাস হয়ে গেছে। মারুফ এত দেরি কেন ক্লাসে? ঠিক আছে, এখন কি জিনিসটা বুঝতে পারছো? আচ্ছা ওকে, তাহলে আশা করা যায় এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা একটু সামনে আগাই, দাঁড়াও। ওকে, আচ্ছা বললাম। আচ্ছা এই দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো আমি এখানে একটা জিনিস কিন্তু মিস্টেক করছি। মিস্টেকটা কি? আমি দেখো এই টি টি 5 সেকেন্ড কিন্তু আবার এই সূত্রে অ্যাপ্লাই করছি, এ কারণে এই টি এর মানটা কিন্তু আমার এই যে আগের এই মানই চলে আসবে। এখানে যে জিনিসটা করতে হবে, আমার এই যে এই জিনিসটা যে বসাইছি, খেয়াল করো, আমার এই জিনিসটা যখন এখানে এই জিনিসটা যখন এখানে আসবে, তখন এই জিনিসটা এই জায়গা থেকে এই জায়গায় আসছে, এই জায়গা থেকে এই জায়গায় আসছে, বুঝছো? এই জায়গা থেকে, তার মানে সে দূরত্ব কতটুকু ট্রাভেল করছে? দূরত্ব কিন্তু ট্রাভেল করছে এই টোটাল উচ্চতা মাইনাস এক্স, তাই না? টোটাল উচ্চতা থেকে এই এক্স বাদ দিলে সে এই সময়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসছে। তার মানে আমার এখানে শুধু এইচ হবে না, এখানে হবে আমার এইচ মাইনাস এক্স, ঠিক আছে? এই জায়গাটা একটু আমার চেঞ্জ হবে, এই জায়গাটাতে হবে আমার এইচ মাইনাস এক্স, বাট টোটাল উচ্চতার আগে কিন্তু আমার সেই সূত্রের মাইনাস। এটা কি বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? 200 মাইনাস এক্স, তারপরে এখান থেকে তখন যদি তুমি, আমার তো টার্গেট হচ্ছে শুধু আমার এক্সটা বের করা, এখন তুমি এক্সটা বের করো, তখন চলে আসবে। এক্সটা বের করো, ওকে, মাইনাস 200 মাইনাস এক্স 0 মাইনাস 0.5, ওকে। তাহলে এখন কিন্তু আমার এই যে দেখো একটা ভ্যালু চলে আসছে, এই ভ্যালুটা হচ্ছে ভূমি থেকে আমার এই পর্যন্ত 77.375। আমাদের আচ্ছা, হ্যাঁ নাফিজুল বলো বলো। বলছি এই বস্তুগুলো তো উপর থেকে নিচের দিকে পড়ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে নিচের দিকে তো জির মান প্লাস হয়, নিচের দিকে জির মান প্লাস হয় না? দেখো তুমি এখানে যে জি এর মানটা ধরছো, আমি তোমার কথা, তোমার জায়গাটায় ফিরে আসি, তোমার কথাটা আমি মানতে পারবো না। কেন মানতে পারবো না? তুমি যে বলছো জি মাইনাস হবে নাকি প্লাস হবে, এখানে একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করো। তুমি
যে কোনো একটা জায়গায় চেঞ্জ করতে পারবা, যে কোনো একটা জায়গায়। আমি কিন্তু তুমি এই যে মাইনাস প্লাসের কাহিনীটা বলছো সেটা আমি বাম পাশে চেঞ্জ করে ফেলছি, বুঝছো? আমি বাম পাশে মাইনাস দিয়ে দিছি, এই কারণে আমাকে আর এই পাশে কিন্তু চিহ্নর কোনো পরিবর্তন করতে হবে না, আমি যে কোনো একটা চেঞ্জ করে ফেলছি। মোদ্দা কথা হচ্ছে আমি পুরো উচ্চতাটাই, মনে করো উপরেরটা বের করছি, জাস্ট উচ্চতাটাকে আমি নিচে পাঠাই দিচ্ছি, মানে শুধু মাইনাস এই জায়গায় চেঞ্জ করলে, এই জায়গায় মাইনাস দিলে আর তোমার জি এর সামনে প্লাস দিতে হবে না, এই জায়গায় মাইনাস মাইনাসই থাকবে, বুঝছো? এই জায়গার এই যে মাইনাস মাইনাসই থাকবে, এই জায়গার যে মাইনাসটা আছে সেই মাইনাসটা মাইনাসই থাকবে। আমার এখন এখন মনে হয় পুরোপুরি ক্লিয়ার। দেখো এক্স এর মান আমার হচ্ছে এই যে আমরা যেটা বের করছিলাম 77.375, এটাই কিন্তু আমার এই যে নিচ থেকে এই পর্যন্ত উচ্চতার মান। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন বলা যাবে না। আমি এটা একটু ক্লিয়ার করি, তাইলে চিত্রটা ড্রয়িংটা আঁকায়া তোমাদেরকে আমি আরেকটু বুঝাই। তোমাদের এই প্রশ্নটা একটু বুঝতে হবে, মানে এইটা যদি বুঝো মোটামুটি মানে এই সিস্টেমে সবগুলো ম্যাথ হয়ে যাবে। দেখো আমার হচ্ছে, আচ্ছা এটা ভূমি থাক, আমার একটা বস্তু এখান থেকে নিচের দিকে মারছে, এখান থেকে আরেকটা বস্তু নিচের দিকে মারছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ভূমি থেকে, একটা হচ্ছে তোমার 122 মিটার 22.5, একটা হচ্ছে 200 মিটার উপর থেকে মারছে, বুঝছো? এখন এই যে প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে হচ্ছে এই বস্তুটা যখন ভূমিতে পৌঁছাবে তখন এই বস্তুটা আসলে কতটুকু আসবে, বুঝছো? এটা যখন ভূমিতে পৌঁছাবে তখন এই বস্তুটার অবস্থান কোথায় হবে, আমাকে এটা আসলে ডিফাইন করতে হবে। এখন তুমি যে প্রশ্নটা করছো সেটাতে আসি। আমরা এই যে সূত্রগুলো বের করছি, এই সূত্রগুলো বের করছি মূলত হচ্ছে, মনে করো এই যে ডেটাম না এখান থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছে, এই ধরনের একটা কনসিডারেশন নিয়ে, বুঝছো? তখন উপরের দিকে নিক্ষেপ করলে তাইলে আমার এইচটা ছিল ঊর্ধ্বমুখী, আমার হচ্ছে ইউটাও ছিল ঊর্ধ্বমুখী, তখন আমার জিটাও ছিল হচ্ছে কি নিম্নমুখী, বুঝছো? এখন এখন যখন আমি জাস্ট এখান থেকে আর উপরের দিকে না দিয়ে আমি নিচের দিকে দিতেছি, তখন আমি শুধু দেখো আমার ইউটাও, আমি ইউকে এটাকে ঊর্ধ্বমুখী রেখে এটাকে ঠিক রেখে শুধু এইচটাকে আমি জাস্ট নিম্নমুখী বানাই ফেলছি আর কি। তো এইচটা নিম্নমুখী বানাই ফেললে আমার এই দুটো সাইন চেঞ্জ করতে হবে না, যেকোনো একটা সাইন চেঞ্জ করলে হয়ে যাবে, বুঝছো কি বলছি? আর এটা যদি না করতাম তখন আমি এই যে জি এর সাইন চেঞ্জ করলে হইতো। বাট আমি সবসময় মানে ম্যাথ সিম্পল করার জন্য এই যে ডান পাশটা করে, মানে যে এই ডান পাশটা করে জাস্ট এই যে এইচটা নিম্নমুখী বানাই ফেলবা, এইচটা নিম্নমুখী বানায় এইচ এর আগে একটা মাইনাস দিয়ে দিবা, এটা গেল এটা। আর দ্বিতীয়ত তোমার প্রশ্ন যেন কি ছিল, আচ্ছা তোমার প্রশ্নটা ছিল এই যে এইচ মাইনাস এক্স। দেখো এখান থেকে এখান পর্যন্ত আসতে আমার টি সময় লাগছে, এখন এই টি সময়ে এই বস্তুটা কতটুকু আসছে, টি সময়ে এই বস্তুটা এখান থেকে ছাড়ছে, টি সময়ে বস্তুটা মনে করো এই জায়গা পর্যন্ত আসছে, বুঝছো? তার মানে এই টি সময় দিয়ে যখন আমি আমি যখন এই যে আমি যখন h ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই সূত্রের মধ্যে যখন এই টি যখন আমি এখানে ইউজ করব তখন আমার উচ্চতাটা কতটুকু হবে, এইটুকু না ভাইয়া? তো এইটুকু উচ্চতা তাহলে কত, এইটুকু উচ্চতা হচ্ছে এই যে 200, মানে হচ্ছে এই টোটাল এই এইচ, টোটাল এই এইচ মাইনাস আমি এইটুকু অংশকে এক্স ধরছি, বুঝছো? তার মানে আমার এইটুকু অংশ কত হবে, এইচ মাইনাস এক্স, বুঝছো? তার মানে আমি এই টি দ্বারা এই উচ্চতা এই টি সময়ে এই বস্তুটা এখান থেকে এখানে আসছে আর এই বস্তুটা এখান থেকে এখানে আসছে, তো এখান থেকে এখানে দূরত্বটা কত, এই যে এই এইচ মাইনাস এক্স মানে হচ্ছে 200 মাইনাস এক্স, মানে হচ্ছে এই যে টোটাল 200 থেকে এই যে এই দূরত্বটুকু বাদ দিলে এটা পাইছি। তো তখন আমার এই যে এখানে এক্স একটা টার্ম আছে না, এই যে এক্স টার্মটা, এই এক্স টার্মটাই তো আমার ইকুয়েশনে শুধু আননোন থাকে, তখন আমার এক্স টার্মটা বের হয়ে যাবে, যেটা হচ্ছে ভূমি থেকে এই দ্বিতীয় বস্তুর অবস্থান। আর আমার প্রশ্নে আসলে ঠিক এটাই চাইছে যে তখন দ্বিতীয় বস্তুর উচ্চতা, তখন দ্বিতীয় বস্তুর উচ্চতা মানে এই সময়ে দ্বিতীয় বস্তুর উচ্চতা, তাহলে আমার এক্স টাই দ্বিতীয় বস্তুর উচ্চতা, তাই না? ওকে, এখন কি আর কারো কোনো কনফিউশন আছে এই ম্যাথ নিয়ে? আরফ, আচ্ছা তুমি তো ক্লাসে জয়েন করছো 5 মিনিট আগে, ওকে ঠিক আছে।
তাহলে আমাদের এই মেথে আচ্ছা এই মেথের আরেকটা এক্সটেন্ডেড ভার্সন আছে যে বস্তুর উচ্চতা ও বেগ বের করো। এই জায়গাটাতে এখন বেগ বের করতে পারবো না তোমরা? বেগ বের করা যাবে না ভাইরা? বেগ বের করা যাবে, একদম ইজি। বেগটা বের করে নিবা, বা আমি তোমাকে তো কিছু যদি বেরও করে দিই। মনে করো যে আমাদের অনেক সূত্র আছে না, v = u - gt। তো এই সূত্রের মধ্যে আমি এখন জাস্ট এটা বসাই, তাহলে আমার এই শেষ বেগটাই বের করতে হবে। তাহলে ইউ কত, ইউ কে আমি জানি না, মানে 0 আর কি। তাহলে 9.8 ইন্টু 5 সেকেন্ড, 5 সেকেন্ড সময় পরে বেগ, তাহলে 5 × 45 আর 6 × 40, মানে 45 আর 4 × 49, তার মানে হচ্ছে -49 আসতেছে মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস মানে কি, এই যে দেখো আমি কিন্তু এই যে তুমি বলছিলা নাফিজুল একটু আগে যে জিটা আমি প্লাস দিব কিনা, আমি যদি জিটা এখানে প্লাস দিতাম তাহলে কিন্তু আমার রেজাল্ট প্লাস আসতো। তার মানে আমি জিটা প্লাস দিচ্ছি মানে আমি এমনি আগেই বুঝে গেছি যে জিনিসটা বস্তুটা নিচের দিকে পড়তেছে। কিন্তু এখন আমি জিটা প্লাস দিই নাই, আমি জিটা মাইনাস ধরে চিন্তা করছি। আমি তখন মাইনাস কেন ধরছি, কারণ আমি ভাবছি বস্তুটা উপরের দিকে যাচ্ছে, বাট রেজাল্টটা যেহেতু আমার নেগেটিভ আসছে, তখন রেজাল্টই আমাকে বলে দিচ্ছে বস্তুটা উপরের দিকে না, আসলে বস্তুটা যাচ্ছে হচ্ছে 49 মিটার পার সেকেন্ড নিচের দিকে। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা বুঝলে আশা করা যায় ইয়া হবে না। এই আর কি, মোট কথা হচ্ছে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর টুইস্ট গুলো একটু বুঝতে হবে। টুইস্ট আছে অনেক, এগুলো বুঝলে হয়ে যাবে। আর আমি হচ্ছে তোমাদের একটু শুরুতেই একটু বড় সড়ো ম্যাথ ধরছি আর কি, ইচ্ছা করি যাতে তোমরা হচ্ছে এক ম্যাথের ভিতরে অনেকগুলো ডেটা পেয়ে যাও। এটা আমার একটা জিনিস লিখছিলাম, এটা তোমার অনেক সময় কাজে লাগতে পারে। ওকে ফাইন, আমাদের মিটিং এর টাইম কিন্তু খুব কমে গেছে, সো আমরা নতুন একটা মিটিং নিলেই মনে হয় ভালো হয়, তাই না? এটা নতুন মিটিং এর লিংক দিচ্ছি তোমাদেরকে, ওটাতে জয়েন করো। ওকে ওকে ফাইন। আচ্ছা দেখো, এখন আমরা আরো একটা ম্যাথ করবো। ম্যাথ নাম্বারটা হচ্ছে তোমার 23 নাম্বার ম্যাথ। 23 নাম্বার ম্যাথটা একটু করবো। 23 নাম্বার ম্যাথের প্রশ্নটা একটু সবাই দেখো। প্রশ্নটা হচ্ছে একটি বাস স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড সমত্বরণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে শুরু করলো। দেখাও যে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাস থেকে 25 মিটার এর বেশি পেছনে থাকলে বাসটি ধরতে পারবে না। ম্যাথটা একদম সহজ, বাট একটু বীজগণিতের কনসেপ্ট ঢুকানো আছে। যদি তোমার বীজগণিতের কনসেপ্ট থাকে আগে থেকেই, তাহলে তুমি হচ্ছে ম্যাথটা ইজিলি সলভ করে ফেলতে পারবা। তো দেখো, প্রথমত বলছি কি একটি বাস স্থির অবস্থা থেকে এত মিটার পার সেকেন্ড সমত্বরণে চলতে শুরু করলো। আমি মনে করলাম যে এখানে একটা বাস আছে, মানে এখান থেকে একটা বাস সমত্বরণে চলা শুরু করছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তার ত্বরণটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে কি বলছে, দেখাও যে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি বাস থেকে 25 মিটারের বেশি পেছনে থাকলে বাস ধরতে পারবে না। তার মানে ধরলাম, মানে এখান থেকে একটা এক্স ডিস্টেন্স, ঠিক আছে, এই এক্স ডিস্টেন্সের পরে হচ্ছে এখান থেকে আর সে এর এক্স এর বেশি আসলে সে আর আসলে কি করতে পারবে না, বাসটি ধরতে পারবে না। তো আমি এখন এই এক্স এর মানটা যদি বের করতে পারি, মানে এই এক্স এর মানটা যদি আমি পাওয়া যাই, তার মানে বুঝতে পারবো তখন যে এই মানটা যা আসবে, এক্স এর মানটা যদি মনে করো আমার এই 25-এর কম আসে, তখন আমি একটা জিনিস বুঝতে পারবো। এক্স এর মান যদি 25-এর বেশি আসে, তখন আরেকটা জিনিস বুঝতে পারবো। বেশি আসলে কি বুঝবো, যে বাসটি ধরতে পারবে না, মানে এই মানে বাস্তব সংখ্যাটা এই 25টা কি বাস্তব সংখ্যা হয় কিনা, আমরা এই জিনিসটা অ্যানালাইসিস করবো। আচ্ছা, এই প্রশ্নটা কি সবার বুঝছো কিনা? প্রশ্নটা বোঝাটা এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি সবাই বুঝছো? প্রশ্নটা কি সবাই বুঝছো?
তাপস, শাকিল, মারুফ। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমরা এখন চলো শুরু করি। মনে করো এটার মাঝে বাসটা চলা শুরু করছে, ইউ সমান সমান কত, 0, তাই না? স্থির অবস্থা থাকে, হ্যাঁ। তার মানে বাসটা চলা শুরু করছে এবং তারপরে কি বলছে, দেখাও যে এত মিটার পার সেকেন্ড দৌড়াতে সক্ষম। তাইলে আমি যদি এইটার জন্য যদি এসটা বের করি, তাহলে বাসের জন্য এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এটা কিন্তু আমার সূত্রগুলো আগের চ্যাপ্টারের সূত্রগুলো এসে পড়তেছে। তাহলে এখানে ইউ কত, 0, এটা গেল হাফ ইন্টু এ কত, 2 ইন্টু টি স্কয়ার। তাহলে আলটিমেটলি এখানে জিনিসটা কি থাকলো, এটা কাটা গেলে এস সমান সমান আসলে আমার টি স্কয়ার থাকছে বাসের জন্য। এখন এই যে মোট কথা হচ্ছে বস্তুটা ধরতে পারবে, মানে হচ্ছে এই লোকটা বাসটাকে ধরতে পারবে, তার মানে আলটিমেটলি যে পয়েন্টটাতে ধরবে সেই পয়েন্টটাতে তো দুইজনের দূরত্বটা, মানে হচ্ছে এই যে দুইজন একই পয়েন্টে থাকবে, এই পয়েন্টে থাকবে। বাট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একই সময়ে, মানে এ যদি এখান থেকে এখানে যায় 5 মিনিটে, এ যদি এখান থেকে বাসটা যদি এই জায়গা থেকে এই জায়গায় যায় 5 মিনিটে, তাহলে এই 5 মিনিটের মধ্যে এই লুপটাকেও কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় যাইতে হবে। এটা কি সবাই বুঝছো? 5 মিনিটে যদি বাসটা এখান থেকে এখানে যায়, তাহলে ওই একই সময়ের মধ্যেই কিন্তু এই জিনিসটাও এখান থেকে এখানে যাইতে হবে, ঠিক আছে না? তার মানে দুইটার ক্ষেত্রে টাইমটা সেম। তাইলে এখন আমরা এই জিনিসটা দেখো, লোকটা কিন্তু যাচ্ছে সমবেগে, দেখাও যে এত মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে সক্ষম কোনো ব্যক্তি, তার মানে লোকটার কিন্তু এখানে ত্বরণ নাই, লোকটা এখানে তার হচ্ছে বেগটা সমবেগ, বুঝছো? তাইলে এখন লোকের ক্ষেত্রে s ইজ ইকুয়াল টু ভিটি, বুঝছো? তাহলে ভি এখানে 10 দেওয়া আছে আর টি তো টি। এখন এই এস কি লোকের ক্ষেত্রে কিন্তু এস হবে কি, এস হবে না, কারণ লোক কই থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে। এই সময়ে এই টি সময়ের মধ্যেই এই লোক কিন্তু এখান থেকে গিয়ে এখানে গেছে, তার মানে এইটুকু দূরত্ব কত, দূরত্ব কত বলো তো কয়েকজন? ভাইয়া s প্লাস x। s প্লাস এক্স, রাইট। কারণ এই যে এই জায়গা থেকে প্রথমে x দূরত্ব গেছে, তারপরে এই s দূরত্ব, তার মানে s প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10t। ঠিক আছে, আমি একটু আবার লিখি, s প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10t। তা এখান থেকে যদি আমি একটু জিনিসটাকে সর্ট আউট করি, s সমান সমান 10t মাইনাস এক্স লেখা যায় না? জি ভাইয়া। এখন তাহলে s তো, এখন আমি জাস্ট খালি s এর মানটাকে এটা মুছে ফেললাম এখন, হ্যাঁ। এখানে শুধু এতটুকু জানা রাখো যে s সমান সমান t স্কয়ার পাইছিলাম। তাহলে এখন s তো, তাহলে এখন এইটার ক্ষেত্রে s তো s দুটো তো সমানই, মানে এটা যদি s1 হয় তাহলে এটাকে যদি s2 ধরি, যদি আসলে দুটো সেম, তাহলে এখানে s1 সমান সমান s2, তাই না? এখান থেকে যদি s2 ধরি আর কি, s1 সমান সমান s2 না? তাহলে s1 সমান সমান যদি s2 হয়, তাহলে আমি হচ্ছে এটা সমান সমান কি, t স্কয়ার সমান সমান 10t মাইনাস এক্স। তাহলে এই জিনিসটাকে আমি জাস্ট এখন, তাহলে এখন এটাও মুছে ফেললাম, তাহলে টি স্কয়ার মাইনাস 10t প্লাস এক্স, ঠিক আছে না? এখন এটা একটা আমার দ্বিঘাত সমীকরণ, এটা কি সবাই বুঝছি? এটা যে একটা দ্বিঘাত সমীকরণ, এটা কি সবাই বুঝছি কিনা, কথা বলো। এখন তোমরা নিশ্চয়ই বীজগণিতে পড়ছো, হ্যাঁ। তোমরা এখানে হচ্ছে বিভিন্ন সেমিস্টারের স্টুডেন্ট আছো, তো যারা থার্ড ইয়ার আছো তারাও পড়ছো, আর যারা এর উপরে আছো তারা তো পড়ছোই। তো আমরা কিন্তু বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা নামে বীজগণিতে কিছু টার্ম পড়ছিলাম, বুঝছো? তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ছিলাম যে বি স্কয়ার মাইনাস 4ac, এটা পড়ছিলাম কিনা বলো তো? এই সমীকরণের মূলগুলো হচ্ছে বাস্তব হবে যদি বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি কি হয় বলতো? কারো কি মনে আছে?
কারো মনে নাই? জিরো এর থেকে বেশি হয়, বুঝছো? এটা যদি জিরো এর থেকে বেশি হয় তখন কি হবে, আমার এইটার যে এই যে মূলগুলা, মানে এই জিনিসটা তোমার তো বুঝতে হবে না, এই জিনিসটা তোমার বুঝতে হবে না, এটা হচ্ছে সামনে বীজগণিতে গেলে এটা ডাল ভাত মনে হবে আর কি। মানে এখানে জটিল মনে হচ্ছে কারণ তোমরা এখন বীজগণিত পড়ো নাই, বীজগণিত পড়ার পরে এটা কিছু মনে হবে না, এটা জিরোর থেকে বেশি হবে। তো এখানে বি বলতে আসলে এই যে এইটা, এটার হচ্ছে ভার্সন হচ্ছে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান শূন্য। তো এইটার এই যে এক্স যে মূলটা এটা বাস্তব হবে, এক্স হচ্ছে তোমার বাস্তব হবে যখন তোমার এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা হচ্ছে তোমার সমান অথবা বড় হবে জিরোর থেকে। এইটা হচ্ছে একটা কন্ডিশন, বীজগণিতের একটা কন্ডিশন, বাস্তব হবে আর কি, বাস্তব কন্ডিশন। এই কন্ডিশনটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তো এখানে দেখো বি বলতে কি, বি বলতে এটা না, দুই নাম্বারটাতে মানে যেটার পাওয়ার এক্স এর পাওয়ার যেখানে ওয়ান সেটার সাথে কি আছে, মানে এখানে এক্স বলতে টি আর কি, বুঝছো? এক্স বলতে টি এখানে কিন্তু, তাইলে দেখো এই যে এই টি এর পাওয়ার ওয়ান আছে, তো এটার সাথে কি আছে 10 আছে, তার মানে এইটাই কি বি না? বি না এটা? এটা বি কি না? দেখো এখানে বি সমান সমান 10, এ সমান সমান 1, সি সমান সমান এক্স। এইটা অনুযায়ী যদি আমি মান বের করি, এটা কি বুঝছো সবাই? তাহলে এখন আমি জাস্ট বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ওয়ান ইন্টু সি এক্স এই হলো। তারপরে এখন আমি জাস্ট হলে এই জিনিসটাকে খালি ইয়া করে দিব 104x, ঠিক আছে? এখন আমি জিনিসটাকে যদি একটু ঘুরাই লিখি 4x তাহলে 100। তাহলে এখন আমি জিনিসটাকে একটু যদি এখন এটা মুছে ফেলি, তাহলে x এর মান এই যে এই 4টাকে পাশে জাস্ট মনে করে দিয়ে দিলাম, তাহলে কত হবে x এর মান 25, 4 25 কত 100। তাহলে এখন আমার x এর মান কি আসছে 25 অথবা তার থেকে কম। তার মানে আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাই করছিলাম, এখানে একটা কন্ডিশন লিখছিলাম বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে কি হইতে হবে, বেশি অথবা সমান হইতে হবে, এটা ছিল বাস্তব হওয়ার কন্ডিশন। তার মানে এই যে এই লুপটা এই 25 মিটারের সমান অথবা কম হইলে লুপটা হচ্ছে বাসটাকে ধরতে পারবে, জিনিসটা বাস্তবসম্মত, বুঝছো? তো এই বাস্তব অবাস্তবের কন্ডিশন তোমরা বীজগণিতে গেলে অনেক ভালো করে পড়বা, তখন আইসা বলবা যে ভাই এই মেথ এত সহজ ছিল, আপনি মানে কি পড়াইছেন না পড়াইছেন এরকম মনে হতে পারে, ঠিক আছে? বাট বীজগণিত বোঝার আগ পর্যন্ত আসলে এই জিনিসটা বোঝা একটু টাফ। এখন এতটুকু পর্যন্ত জাস্ট জেনে রাখো, এই যে এই কন্ডিশনটা মাথায় রাখো, এইভাবেই ম্যাথটা তুলে রাখো, এটা বীজগণিত করার পরে ম্যাথটা ইজিলি পারবা। এখন তাহলে আলটিমেটলি আমার এই যে রেজাল্টটা এটা আসছে, তার মানে এই জিনিসটা দ্বারা আমি বুঝতে পারতেছি যে 25 মিটার অথবা তার কম হইলে আর বস্তু লোকটা আসলে বাসটিকে ধরতে পারবে, বুঝছো? এই ম্যাথটা যদি এখন আর কেউ না বোঝো তাহলে এখন আর বেশি মাথা ঘামায় না, কারণ এইটুকু আসলে তোমার রৈখিকতার কনসেপ্ট, এই কনসেপ্টটা মূলত বীজগণিতের কনসেপ্ট। বীজগণিতের টার্ম ওই বীজগণিত ওই ইয়ার চ্যাপ্টারটা পড়ার পরে বাস্তব বাস্তব সংখ্যা ওগুলো পড়ার পরে আইসা হচ্ছে এটা করলে তুমি ইজিলি এটা মানে সলভ করে ফেলতে পারবে আর কি। তো আমার মনে হয় তখন আর কোনো প্রবলেম হবে না। যাই হোক, আমরা এখন সামনের দিকে আগাই। তাহলে আমাদের এই যে গাণিতিক উদাহরণ এগুলো গেল, আর বাকি ম্যাথ সব ম্যাথ তুমি পারবা। এখন আরেকটা জিনিস দেখো, বেগ আর ত্বরণের হচ্ছে অন্তরীকরণ ফর্মুলা। এই জিনিসটা আমি অলরেডি তোমাদেরকে করাই দিছি আর কি, বাট তারপরও আরো একটু হচ্ছে ব্রিফ করি। যেমন আমরা পড়ছিলাম না এই যে ত্বরণ বা বেগ সমান সমান পড়ছিলাম কি, যেভাবে সূত্রটা বলবো সূত্রটা আপাতত এইভাবে জাস্ট মনে রাখো। আচ্ছা, এই যে ডি ডিটি এক্স, এই এক্সটা কি সরণ, আর এই ডিডিটিটা কি, এটা কি, এটা বলছিলাম কি ডিফারেন্ট অন্তরীকরণ অপারেটর। ওই যে প্লাস মাইনাস বুঝাইছিলাম না, যে প্লাস মাইনাস প্লাস চিহ্ন দ্বারা যেমন বলে যে মানে যোগ করতে হবে, মাইনাস চিহ্ন দ্বারা যেমন বোঝায় যে বিয়োগ করতে হবে, এভাবে আর কি এই ডিডিটিটা জাস্ট একটা অপারেটর মাত্র, এটা দ্বারা বুঝাইতেছে যে এই এক্সটাকে অন্তরীকরণ করতে হবে, বুঝছো? আবার হচ্ছে আমার এ সমান সমান হচ্ছে ডি ডি টি অফ ভি, বুঝছো? এটাকে আমি এই যে ডিভি বাই ডিটি এটাও লিখতে পারি, সমস্যা নেই। তো এই দুটা ফর্মুলা, এখন এই দুটা ফর্মুলা তুমি অলরেডি জানো, তুমি পারার কথা। যে জিনিসটা আমি এখন এক্সট্রা এই ম্যাথগুলো সলভ করার জন্য, মানে এরকম অন্তরীকরণের 3টা ম্যাথ আছে তোমার বইয়ে, এগুলো সলভ করার জন্য একটা সূত্র জাস্ট আপাতত মাথায় রাখো। এগুলো তুমি ক্যালকুলাসে যাওয়ার পরে ম্যাথে ডিটেইলে পড়বা,
ঠিক আছে, তখন এগুলো একদম মানে পানির মতো সহজ মনে হয়, বাট এই মুহূর্তে যেহেতু চ্যাপ্টারটা শেষ করতে চাচ্ছি আমি, তাই একটা সূত্র জাস্ট দিব, সেটা মাথায় রাখবা। সেটা হচ্ছে ডি ডি এক্স অফ, এখানে যদি আচ্ছা এখানে ডিডি অফ ওয়াই ডিডি, আচ্ছা ঠিক আছে এখানেই দিই, যদি তুমি এক্স টু দি পাওয়ার এন দেই, বুঝছো, এক্স টু দি পাওয়ার এন যদি দেই, তাইলে এইটা সমান সমান হবে এই যে এনটা সামনে চলে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রটা তুমি আপাতত মাথায় রাখো, এই সূত্র দিয়ে এই চ্যাপ্টার ম্যাথ করে ফেলবা। এই যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্রটা জাস্ট মাথায় রাখো। সূত্রগুলো কিন্তু ভবিষ্যতে তুমি ডিটেইলে পড়বা। তাইলে এখন আমার মনে করো এই যে যদি হয় ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার টেন, এইরকম একটা টার্ম আসে, জিনিসটা হবে কি টেন ইন্টু এক্স টু দি পাওয়ার, আচ্ছা 10 মাইনাস ওয়ান মানে হচ্ছে 10 x টু দি পাওয়ার 9। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা যেগুলো এই জিনিসটা লেখা যাবে, এতটুকু মাথায় রাখো। তো এটা কোথায় কাজে লাগবে? কাজে লাগবে হচ্ছে আমাদেরকে সূত্রগুলো উঠাও, এই যে এইটা উঠাবা, এইটা উঠাবা, এইটা উঠাবা, এই তিনটা সূত্র উঠায় রাখবা। কাজে লাগবে হচ্ছে আমাদের মনে করো এই যে এখন এই ধরনের একটা সমীকরণ দিয়ে দিতে পারে, যে সরণের যে সমীকরণ আমরা বলতেছি এক্স অথবা এস, সরণকে আমরা যেকোনো একটা তারে প্রকাশ করতে পারি এই জায়গায়, সমান সমান এরকম একটা মনে করো 10t স্কয়ার মাইনাস 5t প্লাস 10, এই ধরনের একটা জিনিস দিয়ে বলতে পারে যে এই সমীকরণ, এটা সরণের একটা সমীকরণ, মানে সরণটা সরাসরি মনে করো 10 মিটার না দিয়া বলছে যে সরণের একটা সমীকরণ দিয়ে দিছে। এই সমীকরণ কিভাবে আসে সেটা বীজগণিতে গেলে তোমরা সবাই বের করতে পারবা। আপাতত জেনে রাখবা যে এটা সরণের একটা সমীকরণ, সরণের একটা সমীকরণ। তাহলে এটা থেকে তোমাকে বলছে যে বেগ কত, এটা বের করো। তো এটা বের করার জন্য কি করতে হবে, ওই যে বেগ, আমি সরণের সমীকরণ দেওয়া থাকলে বেগ কিভাবে পাবো, ওই যে আমি বলছিলাম যে ডি ডি টি, এটা এই সরণকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাইলেই আসলে আমি বেগ পাবো। তো এখন তাইলে আমার হচ্ছে মানে এই বেগটা আমি এই পাশে লিখি, তাইলে এখন আমি এটাকে লিখতে পারি এইভাবে ডি ডি টি অফ জাস্ট এই এস অথবা এক্স, ঠিক আছে, এই যে এস এর মানটা এই যে এটা আমি এখানে বসাবো 10t স্কয়ার মাইনাস 5t প্লাস 10, বুঝছো? এটা বসানোর পরে এখন দেখো এটাকে আমি চাইলে আবার এভাবে লিখতে পারি ডি ডি টি অফ 10t স্কয়ার, তারপরে এটাকে আবার আমি এটার সাথেও লিখতে পারি মাইনাস ডি ডি টি অফ 5t, ঠিক আছে, আমার এখানে আসলে লেখাটা একটু হজবরল হচ্ছে। আচ্ছা তারপরে এইটা, তারপরে হচ্ছে প্লাস ডি ডি টি অফ 10, এভাবেও লিখতে পারি। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছো? না বুঝলেও এতটুকু বুঝো যে মানে এটা কিছু একটা হচ্ছে আর কি, কারণ এইটা ক্যালকুলাস না বোঝা পর্যন্ত তোমার এটা বোঝার টাফ, তোমার কাছে একটু টাফ মনে হতে পারে, বাট জিনিসটা খুবই সিম্পল, মানে ভয় পাওয়ার কিছু নেই আর কি। এখন দেখো এই যে আমার এটার ক্ষেত্রে এই কনস্ট্যান্টটা সবসময় সামনে চলে আসে, তারপরে এই যে এই ডিডি সামনে চলে আসে বলতে কনস্ট্যান্টের জায়গায় থাকে, সামনে চলে আসার কিছু নাই, কনস্ট্যান্টের জায়গায় থাকে, আর তার সাথে যেই ইয়াটা থাকে তোমার হচ্ছে ভেরিয়েবলটা থাকে সেটা ডিফারেন্সিয়েট হয়। তাহলে এটা এই যে দেখো আমাদের এক্স টু দি পাওয়ার এন এর মতো লাগতেছে না, তো এই যে এটা হলো এন আর এটাকে এক্স ধরলাম, তাহলে এন এটা সামনে আসে ইনটু এই যে আমার টি বা এক্স, তারপরে উপরে 2 মাইনাস 1, তারপরে এই কিভাবে এটা করলে হবে, এই যে দেখো 5 থাকবে এখানে, আর হচ্ছে এই টিটাকে করলে আসলে আমার 1 হয়ে যাবে, বুঝছো? মানে হচ্ছে এটার একটা সূত্র হচ্ছে কি ডি টি টি অফ এক্স ইজ ইকুয়াল টু 1, বুঝছো? আবার হচ্ছে এই যে এখানে আরেকটা আছে, এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে আরেকটা সূত্র পড়ে গেছে, মানে অনেকগুলো সূত্র আমি নিয়ে এসে করছি, আসলে আমি র্যান্ডমলি বানাইছি, তো মানে কনস্ট্যান্ট হইলে 0 হবে, এটা আরেকটা সূত্র, সবগুলো এক একটা সূত্র ফলাইছি, ঠিক আছে। ডিডিএক্স ডিডিটি অফ এক্স এটা যদি হয় তাহলে এটা হচ্ছে তোমার 1 হবে। আচ্ছা এখানে ডিডিটি অফ এক্স কেন দিছি, এই হবে আর কি, বুঝছো? তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হবে 1 হবে, আর এটা হচ্ছে ডিডিটি কনস্ট্যান্টকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমার হচ্ছে 0 হবে। এই অনুযায়ী আসলে পরে দেখো এখান থেকে একটা সমীকরণ দাঁড়াইছে আর কি, এন্ড কত 20t মাইনাস 5, এই হচ্ছে একটা সমীকরণ দাঁড়াইছে, এটাই হচ্ছে আমার আনসার, এটাই আমার বেগ আর কি, বুঝছো? এখন এখান থেকে দেখো তোমাকে যদি বলে যে মানে 5তম সেকেন্ডে যদি বলে 5তম সেকেন্ডে বেগ কত, যদি বলে 5তম সেকেন্ডে বেগ কত,
তাহলে তুমি এখানে জাস্ট 20 ইন্টু আচ্ছা এখানে মনে হয় দেখা যাবে না, দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে কি তাপস? এখন দেখা যাচ্ছে বা পরে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, জাস্ট এই 20 ইন্টু 5 দিবা আর কি, -5, তারপরে এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটাই আসলে তোমার হচ্ছে আনসার, মানে বেগ আসবে। 5 বেশি 100 -5 মানে হচ্ছে 95, এটা হচ্ছে তোমার আনসার মিটার পার সেকেন্ড। এখন এই ম্যাথটা তোমাদের মাথার উপর দিয়ে গেছে আমি জানি ভাই, ঠিক আছে, কারণ আমি তাও এই ম্যাথটা যে কারণে করাইলাম, যে ম্যাথটা হচ্ছে মানে একদম আসমান থেকে উঠে আসে নাই। এই ম্যাথটা করতে গেলে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো যে চ্যাপ্টারে আছে সেই চ্যাপ্টারটা তোমরা এখনো পড়ো নাই। সো এই ম্যাথটা তোমরা যদি তোমাদের কাছে কমপ্লেক্স মনে হয় রেখে দিতে পারো, অথবা এই যে যে দুই যে এই যে এই দুইটা সূত্র এবং আরেকটা সূত্র, এই যে ডিটি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই তিনটা সূত্র দিয়ে আসলে ম্যাথগুলো তুমি করে ফেলতে পারবা, চাইলে পড়ো অথবা ম্যাথটা রেখে দাও, ক্যালকুলাস করার পরে সেই ম্যাথ দেখে বলবা আরে এই ম্যাথ ভাই করাইছিল এত কঠিন লাগছে, এরকম মনে হবে আর কি, বুঝছো? একটা মুছে ফেললাম, হ্যাঁ। তা আমার কাছে মনে হয় আমাদের এই চ্যাপ্টার একেবারে শেষ পর্যায়ে। তোমরা এই যে দেখো, আমি একটু যদি বলি, তোমরা এই একইভাবে এই ম্যাথ পাবা হচ্ছে 16 নাম্বার ম্যাথটা, বিশেষ সমস্যা বলি 16 নাম্বার ম্যাথ, তারপরে 18 নাম্বার ম্যাথ, এই দুটা ম্যাথ হচ্ছে এই সেম ভাবে তুমি করতে পারবা। আর এই 17 নাম্বার ম্যাথটা আসলে ভেক্টরের ম্যাথ, আমরা যেহেতু ভেক্টর করি নাই, সো ভেক্টরের ম্যাথটা একটু স্কিপ করবা। 17 আর হচ্ছে 24 নাম্বার এই দুটো ম্যাথ একটু স্কিপ করবা। এই দুটো ম্যাথ হচ্ছে ভেক্টর করার পরে সেই দুটো ম্যাথ আসলে তোমার কাছে একদম মানে পান্তা ভাতের মতো মনে হবে আর কি, বুঝছো? তো 17 এবং 24 এই দুটো ম্যাথ স্কিপ করবা। এই দুটো ম্যাথ বাদে পুরো চ্যাপ্টারে যত উদাহরণ আছে সবগুলা উদাহরণ সবার আগে করবা। সবগুলা উদাহরণ করার পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে অনুশীলনীতে যাবা, এবং অনুশীলনীতে গিয়ে একেবারে 1 থেকে 27 পর্যন্ত যতটা অনুশীলনীর ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করবা। একটা ম্যাথও নাই যেটা তুমি পারবা না, ইচ এন্ড এভরি সিঙ্গেল ম্যাথ তুমি পারবা, বুঝছো? এখানে দুই একটা ম্যাথে একটু টুইস্ট আছে, বাট আমি টুইস্টগুলো তোমাদেরকে ধরাই দিতে চাচ্ছি না, কারণ আচ্ছা আমি একটা জিনিস বলি, কয়টা বাজে, একটা জিনিস বলি একটু খেয়াল করো। মনে করো অনুশীলনীর ম্যাথগুলা সবগুলো ম্যাথ পারবা, 2টা বা 3টা ম্যাথে সর্বোচ্চ তুমি আটকাবা। তো ওই ম্যাথগুলো আমি আসলে এই মুহূর্তে তোমাকে করাই দিতে চাচ্ছি না, করাই দিতে চাচ্ছি না, এটা জিনিস খেয়াল করো। আমার এডমিশনে একটা গল্প বলি। আমি জানি না আসলে ওই ভাইয়া যদি কখনো ওই ভাইয়ের সামনে ভিডিওটা যায় অনেক কষ্ট পাইতে পারেন, আর তারপরে একটু বলি তোমাদের হয়তো কাজে লাগবে। যেটা হচ্ছে আমি এডমিশনে যখন প্রথম হচ্ছে ভৌতপাঠ পড়ি, তো প্রথম যখন ভৌতপাঠ পড়ি তখন আমাদেরকে যে ভাইয়া ক্লাস নিয়েছিলেন, তো ওই ভাইয়া ক্লাসে আসার পরেই হচ্ছে এই প্রথমেই সবগুলো ফর্মুলা, মানে আমি তো হচ্ছে সবগুলো ফর্মুলা প্রমাণ করছি আর কি, তোমাদেরকে প্রমাণ করে করে দেখাইছি যে কিভাবে ফর্মুলাগুলো আসছে। তো ভাইয়া ওগুলো আসলে কিছু করার নাই, আর গাজীপুরে আসলে ওই পরিমাণ সময় থাকে না যে একদম তোমার ডিটেইলি প্রমাণ করে করে আসবে। সবাই এটাই করে, কেউ আসলে প্রমাণ ম্যাক্সিমামই আসলে প্রমাণ করার মতো সময় পায় না। সবাই আসে ফর্মুলা দেখবে, ফর্মুলা করার পরেই আসলে তোমার ম্যাথ করবা। ফর্মুলা ম্যাথ এই দুইটা কন্ডিশনেই আসলে সবগুলো চ্যাপ্টার হয়। তো ওই ভাইয়া আসলে ফর্মুলা করাই দিয়ে তারপরে ম্যাথগুলো করাই দিয়েছেন। তো ম্যাথ করানোর ক্ষেত্রে পুরো অধ্যায়ের মধ্যে যে যে ম্যাথে আমি আটকাইতে পারি, মানে একজন স্টুডেন্ট যে যে ম্যাথে আটকাইতে পারে প্রত্যেকটা ম্যাথই কিন্তু ভাইয়া হচ্ছে করাই দিছিলেন। তো ফলশ্রুতিতে ওই সময়টাতে মানে প্রথম 3 মাসে গাজীপুরের আমার কাছে বা আমাদের কাছে সব থেকে ফেভারিট টিচার কিন্তু ওই ভাইয়া ছিলেন। যে হচ্ছে ওই ভাই কিন্তু প্রত্যেকটা প্রবলেমই কিন্তু করাই দিয়েছেন, ফর্মুলা করাই দিয়েছেন, ওই ফর্মুলা যে ম্যাথ করাই দিয়েছেন, একদম ইজি। কোনো মানে দেখা গেছে ভাই ক্লাস করাইছেন, বাসা যাওয়ার পরে সব ম্যাথ আমরা করে ফেলছি, কোনো ম্যাথে আটকাই নেই। তো খুব ভালো লাগছে, আরে খুব ইজি পারতেছি। বাট 3 মাস পরে বা 4 মাস পরে যখন আমাদের হচ্ছে সিরিজ টেস্ট শুরু হইলো, তারপরে হচ্ছে আমাদের এই কি বলে এটাকে আস্তে আস্তে মডেল বা পরীক্ষা হলো, সময় করাইলো, তখন যখন আইসা এই ম্যাথগুলো আবার ধরতাম তখন কিন্তু ভাই আটকে যেতাম। ঠিক আছে, আটকে যেতাম। আটকাই গেলে তো এখন দেখা যায় এটার ভিতরে কি কনসেপ্ট আছে এটা পাইতাম না অনেক সময়। তো এটার একটা বড় কারণ আমি তখনই অ্যানালাইসিস করছিলাম যে আসলে শুরুতে যখন ম্যাথগুলো করি তখন আমি আসলে প্রবলেম ফেস করিনি, বুঝছো? সবগুলো প্রবলেম আমাকে আসলে ভাইয়া নিজেই উতরাই দিচ্ছে। এ কারণে আমি প্রবলেম ফেস করি নাই, আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বিল্ড হয় নাই। তো পরে আসলে আমি অনেক সাফার করছি, স্পেশালি ভৌত পাঠে। পরে শেষ পর্যন্ত আমি হচ্ছে এই যে উদ্ভাস কনসেপ্ট বুক নিয়েছিলাম, উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট একটা একটা করে ধরে ধরে যেটা যেটা আমার সমস্যা ছিল প্রত্যেকটা কনসেপ্ট আমি আবার কভার করছি। পরে যাই আমার শেষের দিকে মানে নিজের কাছে কনফিডেন্স আসে যে ওকে না, নাও আই এম কেপাবল। তো
ওই যে শুরুর দিকে আমি প্রবলেম ফেস করি নাই, এই কারণে আমি প্রবলেমগুলো সমাধান করে উঠি নাই, যে কারণে আমাকে এই সমস্যাটা ফেস করতে হয়েছে। বাট পরে যখন উদ্ভাস সলভ করছি, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক এবং কনসেপ্ট বুক দুইটা সলভ করার পরে আমার কাছে পরে যে উদ্ভাসে যে নানান ধরনের, মানে আমি বইয়েই তো নানান ধরনের প্রবলেম ফেস করছি, উদ্ভাস থেকে সেগুলো সলিউশন পাইছি অনেক সুন্দর সুন্দর। তো পরে আমার আসলে কনফিডেন্সটা বিল্ড হয়েছে। তো এই কারণে আমি আসলে শুরু থেকেই চাই না যে তোমাদেরকে সবগুলো প্রবলেম করাই দিই। যদিও প্রথম অধ্যায় হিসাবে আমি তোমাদেরকে অনেক ম্যাথ করাই দিচ্ছি, এবার এত ম্যাথ আসলে নেক্সট চ্যাপ্টারগুলো করাবো না। আমি শুধু ফর্মুলা প্রমাণগুলো দেখাবো, ফর্মুলাগুলো দিব, তারপর ওখান থেকে তোমরাই ম্যাথ করবা বেসিক্যালি, আর কিছু ম্যাথ হয়তো আমি করাই দিব আর কি। তো এই চ্যাপ্টারের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3টা ম্যাথে তোমরা আটকাবা, এর বাইরে একটা ম্যাথও আটকানোর নাই, সব ম্যাথ তোমরা পারবা। আমার সাজেশন থাকবে তোমরা এই আগামী 2-3 দিনের মধ্যে বা যে কয়েকদিন বন্ধ আছে এর মধ্যে পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলবা। এবং লাস্টলি তোমাকে হচ্ছে নোটের দিকে যাইতে হবে, তোমাকে হচ্ছে খুব ভালো মতো নোট করতে হবে। তো নোটের প্রসঙ্গ যখন আসলো, একটা সেকেন্ড আমি একটু পানি খেয়ে নেই, আমার আসলে নোটের ব্যাপারটা যখন আসলো তখন আসলে আমি তোমাদেরকে কিছু জিনিস বলতেই হয়। দেখো ভাইয়া, নোট করাটা শুধু তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন না, অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে নোটের আসলে 2টা ক্যাটাগরি থাকে। প্রথমত হচ্ছে তোমাকে থিওরি, কনসেপ্ট বা হচ্ছে প্রমাণগুলা নোট করতে হবে আলাদাভাবে, এবং আরো একটা জায়গায় আলাদাভাবে তোমাকে সূত্রের নোট করতে হবে। তা আমি আচ্ছা, যেহেতু প্রসঙ্গত আসলো, আমি তোমাদেরকে নোট কিভাবে করতে হবে এটা নিয়ে আসলে একটু ডিটেলসে বলতে চাই। তো দেখো, তোমরা কি আছো সবাই? আচ্ছা, নোটের ক্ষেত্রে নোট কিভাবে করবা এটা আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা আসলে ডিফাইন করবা। আচ্ছা ভাইয়া বলো তো, আমি এই যে এই চ্যাপ্টারটা করাইলাম তোমাদেরকে, আমি এই চ্যাপ্টারটা শুরুতে কি করছি, এই যে টার্মগুলো আছে আননোন টার্মগুলো বুঝাইছি, তারপরে হচ্ছে প্রমাণগুলো করাইছি, তারপরে ফর্মুলাগুলো ওই প্রমাণ থেকে আসছে, তারপরে হচ্ছে কয়েকটা ম্যাথ করাইছি। এখন মনে করো আমি যদি তোমাদেরকে একটু বলি, ওকে, এখন মনে করো আমি এই যে প্রথমে কি করলাম, আননোন টার্ম, করাইছি, তারপরে হচ্ছে প্রুফ গুলা করাইছি, প্রুফ থেকে আমার হচ্ছে ফর্মুলা গুলো আসছে, এবং ম্যাথ, আর এটা হচ্ছে টাইপ ওয়াইজ। আচ্ছা, তাহলে কিছু ম্যাথ করাইছি। এই জিনিসগুলো হচ্ছে আমি শুরুতে করাইছি, ঠিক আছে। ক্লাসে যা কিছু আমি তোমার হচ্ছে বোর্ডে লিখছি, এবং এর পাশাপাশি আমি হচ্ছে তোমাদেরকে মুখে আসলে অনেক কথা বলছি, অনেক ইনফরমেশন তোমাদেরকে দিছি, ঠিক আছে। আমি এটাও একটু এখানে তোমার হচ্ছে লিখে রাখি, মনে করো মুখে বলা এক্সট্রা কথা, এটা লিখতেছি কেন, এটার কারণ আছে, ঠিক আছে। এবং এই যে কটা জিনিস পড়াইলাম, এবং এরপরে তুমি এই যে এটা যদি আমি একটু বক্সের ভিতরে নেই, এই বক্সটা যখন তুমি পুরাটা আয়ত্ত করে ফেলছো, মানে তোমাকে আমি ক্লাসে পড়াইছি, প্রমাণ করাইছি, ফর্মুলা করাইছি, এগুলো পড়ার পরে তুমি যে বাসায় যখন ম্যাথ প্র্যাকটিস করছো, তুমি তখন মানে মোস্ট অফ দ্য ম্যাথে আটকাও নাই, তাই কি না বলো তো? আটকাও নাই। তার মানে দেখা গেছে এই কটা জিনিস পারলেই তুমি সবগুলো ম্যাথ পারতেছো, এবং সবগুলো জিনিসই পারতেছো। আরো একটা জিনিস এখানে হচ্ছে একটা ফাঁকি হইতে পারে, যে কিছু দুই একটা ম্যাথে মনে করো আটকাইছো, পরবর্তীতে আটকানো ম্যাথ, আমি এখানে লিখি পরবর্তীতে আটকানো ম্যাথ। এখন তুমি যদি, যেহেতু আজকে তুমি জীবনে মনে করো প্রথমবারের মতো শাহজাহান তপন স্যারের বই খুলে এই জিনিসগুলো পড়ছো, পড়ার পরে যাইয়া এই গুটি কয়েক জিনিস পড়ার পরে তুমি পুরো চ্যাপ্টারের সকল ম্যাথ, সকল প্রবলেম সলিউশন করে ফেলছো, তাহলে আমি এখন তোমাকে প্রশ্ন করি, তুমি যদি 1 বছর পরে, 1.5 বছর পরে আবারও এই বইটা খুলে এই কটা জিনিস জাস্ট পড়ো, তাহলে কি বাকি চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো সলভ করতে পারবা কি পারবা না বলো তো?
পারবা, ডেফিনেটলি পারবা। আজকে যখন এই জিনিসগুলো করার কারণে ওই জিনিসগুলো পারছো, তাহলে যে কোনো টাইমে যে কোনো স্টুডেন্ট যদি এই জিনিসগুলো করার পরে, মানে তুমি এই জিনিসগুলো করার পরে ওই জিনিসটা সলভ করতে পারবা। তার মানে তোমার আসলে এই কয়টা জিনিসই, এই বক্সটাই জাস্ট তোমাকে নোট করতে হবে, বুঝছো? এর বাহিরে, এর বাহিরে তোমার কিছু আসলে নোট করার দরকার নাই। অনেকে নোট বলতে মনে করে যে একদম মানে এই সলিউশন বুকে, মানে মেইন বইয়ে যত ম্যাথ আছে একদম ওয়ান বাই ওয়ান সব ম্যাথ আমাকে উঠে ফেলতে হবে। ওটা আসলে ইফেক্টিভ নোট না। ইফেক্টিভ নোট হচ্ছে যে জিনিসগুলো তোমার হাতের মুষ্টির মধ্যে থাকলে তুমি পুরো চ্যাপ্টারটা সলভ করতে পারবা। তো এই জিনিসটা তোমার হাতে থাকার কারণে তুমি কিন্তু পুরো চ্যাপ্টার সলভ করতে পারছো। তার মানে এই জিনিসটা তোমাকে ঠিকঠাক মতো উঠে রাখতে হবে, বুঝছো? তো এই জিনিসটা যখন তুমি উঠাই ফেলবা নোটের মধ্যে, তারপরে আর তোমার কোনো সমস্যা নাই। যে কোনো সময় এই জিনিসটা পড়বা, তারপরে এই রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পারছো। এরপরেও এর বাহিরে, মানে এইটা হচ্ছে তোমার একদম মাস্ট, এইটা হচ্ছে তোমার মাস্ট, বুঝছো? নোট করতেই হবে এটা। এর বাহিরে তোমার আরো একটা জিনিস থাকতে পারে, এরপরে যদি তোমার এক্সট্রা সময় থাকে তখন তুমি, আমি একটু লিখেই দেই, অপশনাল হিসাবে, অপশনাল হিসাবে টাইপ ওয়াইজ, আচ্ছা প্রতি টাইপের ম্যাথ, প্রতি টাইপের অন্তত একটি ম্যাথ, এটা হচ্ছে প্রাইমারিলি মাস্ট করতেই হবে। তারপরে অপশনাল যদি আরো সময় থাকে এবং তোমার নোট করার মতো ধৈর্য এবং অভ্যাস থাকে, তখন হচ্ছে তুমি প্রতি টাইপের অন্তত একটা করে ম্যাথ তুমি হচ্ছে কি করবা, নোট করে রাখবা। তখন আর মানে এটা কখন করবা, যখন তুমি আর আসলে বই ধরতেই চাচ্ছ না, যে না আমি আর ভাই বই ধরবোই না, কারণ আমার বেসিক ফর্মুলা, তারপরে হচ্ছে যে প্রবলেম গুলাতে হচ্ছে আটকাইতে পারি বা কমপ্লেক্স প্রবলেম গুলো তো ভাই ক্লাসে করেই দিছে, তার এগুলোও উঠানো আছে। তারপরে ওগুলো করার পরেও বাসায় এসে আমি যে ম্যাথ আটকাইছি সেটাও আমার তোলা আছে, ঠিক আছে, এই যে সেটাও আমার তোলা আছে। তার মানে আমি আর এই বই কিছুতেই আটকাবো না। বাট তারপরও প্র্যাকটিস করার জন্য আমার প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ দরকার, সেটা অপশনাল হিসেবে তোমার খাতা উঠাই ফেলতে পারো। এই দুইটা জিনিস যদি চলে আসে তোমার বই ধরতেই হবে না। বাট এই জিনিসটা রাখলে মানে হচ্ছে তুমি বই থেকে পরবর্তীতে শুধু প্র্যাকটিস করবা আর কি। তো এইটা গেলে হচ্ছে তোমার থিওরিটিক্যাল, মানে থিওরি কনসেপ্ট এগুলো নোটের ক্ষেত্রে। এর বাহিরে নোট ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য হচ্ছে আর একটা ফরজ পর্যায়ের আর একটা নোট আছে। রাফাত, তোমার প্রশ্নে পরে আসতেছি। তো আরেকটা নোট আছে, সেটা হচ্ছে সূত্রের নোট। ভাই সূত্রের নোট তোমার আসলে অবশ্যই লাগবে। তা আমি এখন হচ্ছে সূত্রের নোটের একটা বিষয় আমি তোমাকে এখানেই যদি বলি, এখানেই বলে দেবো। সূত্রের নোট কি করতে হবে, প্রথমত হচ্ছে তোমাকে একটা চ্যাপ্টার একদম ভালো মতো সবার আগে ঝালাই করে নিতে হবে। যেমন এই চ্যাপ্টারটা আমরা ক্লাস নিলাম, এই চ্যাপ্টারটা তোমার A to Z ভালো মতো আগে তোমাকে ঝালাই করে নিতে হবে। এবং তারপরে তুমি আসলে 2 নম্বরে যেটা করবা সেটা হচ্ছে সূত্রের নোট করবা। করার ক্ষেত্রে খেয়াল রাখবো সবসময় A4 পেজে নোট করবা। সূত্রের নোটটা সবসময় A4 পেজে নোট করবা। এখন মানে আমারই অনেক বন্ধু বা ছেলে, অনেক ভাইয়াই হচ্ছে কি করেন, ওনারা সূত্র নোট আসলে খাতায়, ছোট খাতায় করে নেওয়া, ছোট খাতায়। আমি ওটা সবসময় ডিসকারেজ করি। কেন করি, মনে করো এই যে আমি আজকে আমার ক্লাসের ঈদে উদাহরণ দিই, আমি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের আগে আমার আউটলাইনে আমি কি কি পড়াবো সেই হেডিং গুলা এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন যাতে আমার কোনো কিছু না ছুটে যায়, এখানে একটা ক্লাসের আউটলাইন লিখি। তো মনে করো এই যে আমার আউটলাইনটা লিখছি, আমি ফার্স্টে কি করছি, শাহজাহান তপন থেকে মনে করো আমার এই শাহজাহান তপনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবগুলো আমি এটার মধ্যে উঠাইছি, ঠিক আছে। মনে করো আমার ক্লাসের সিক্রেটারি আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর কি। সো শাহজাহান তপন থেকে উঠানোর পরে এটা শেষ, তারপরে আমি হচ্ছে উর্দু ভাষার কনসেপ্ট বুকগুলো দেখি। তো কনসেপ্ট বুকে যদি আমি নতুন কোনো কিছু ইনফরমেশন পাই বা সহজ কোনো ট্রিক্স পাই, শর্টকাট পাই, সেগুলো পরবর্তীতে আমি নোট করি। তো এটা হচ্ছে সেকেন্ডারি অপশন। তো প্রাইমারি অপশনে কিন্তু এটা করি। এখন দেখো অনেক সময় দেখা গেছে সাধারণত ওঠানোর পরে একটা জিনিস সাধারণত খুব কমপ্লেক্স, উদ্ভাসে বা এসিএস এর বইগুলোতে বা অন্য কোনো বইতে দেখলাম আমি সহজভাবে একটা জিনিস পাইছি, তখন আমি কি করি, ওই জিনিসটা আমি সহজভাবে উঠাই দিয়ে এটা তখন মধ্যখানের পেজে পড়ে গেছে, তখন কি করবো আমি, যদি আমার খাতা হয় তাহলে আসলে আইদার আলাদা একটা পেজে ওই নতুন ওই কনসেপ্টটা লিখে স্টাপলার করতে হবে, অথবা আমার হচ্ছে দেখা গেছে এখানে গেদাগেদি করে খুব পাশে করে যে চিকন করে লিখতে হবে অল্প একটু ফাঁকা জায়গায়। তো এই জিনিসটা আমি করা লাগবে না যদি A4 পেজ থাকে। A4 পেজ থাকলে কি হবে, ফ্রেশ একটা নতুন পেজ দিব, ওই কনসেপ্টটা লিখবো, জাস্ট স্টেপলারটা খুলে নতুন করে ওই জায়গাটাতে ওই পেজটা ঢুকে স্টেপলার করে দেবো, বুঝছো? তখন কি আর আমার ডিস্টার্ব হবে? হবে না, কিন্তু আমার ইরিটেটও হবে না, গুজামিলও হবে না, আমি কিন্তু ইজিলি করতে পারি। আমি এই জিনিসটা বললাম কি, আমি দেখছি অ্যাডমিশন অ্যাপ্লাই করছি, আমার হচ্ছে বছরের শুরুর দিকে এই আমি যখন A4 পেজগুলোতে নোট করছি, তো A4 পেজগুলো নোট করার পরে বছরের শেষের দিকে আমার সূত্রগুলো নতুন করে মাথায় বসছে।
অনেক জিনিস কনসেপ্ট রিফর্ম হয়েছে। ওই যে বলছিলাম শেষে যখন উদ্ভাসের কনসেপ্ট সলভ করি, কোয়েশ্চেন ব্যাংক সলভ করি, তখন কিন্তু অনেক নতুন নতুন কনসেপ্ট আসছে বা পূর্বের কনসেপ্টগুলো আরো শানিত হয়েছে। তখন দেখা গেছে অনেক জিনিস আমার হচ্ছে নতুন করে গুছিয়ে লিখতে হয়েছে। তো এখন আমার যদি আগের খাতা থাকতো, ওই ছোট খাতা, ওই জায়গায় কিন্তু লেখার মধ্যে জায়গা ছিল না, আমি কিন্তু নতুন করে A4 পেজে লিখে ওইটা জাস্ট ফ্রেশ একটা পেজে লিখে ঢুকাই দিছি। এটা অনেক অ্যাডভান্টেজ মিলে। এটা খেয়াল রাখবা, প্রথমত কি পুরো চ্যাপ্টারটা ঝালাই করবা, তারপরে সূত্র নোট শুরু করবা। সূত্র নোট করবা A4 পেজে, ঠিক আছে? আর A4 পেজে নোট করার পরে তোমার হচ্ছে আশপাশে যদি পরবর্তীতে কিছু লাগে তাহলে অ্যাডভান্টেজটা হচ্ছে A4 পেজে যে পরবর্তী তুমি অ্যাড করতে পারবা। আর আরো একটা জিনিস যেটা বলার, খাতায় যখন এই জিনিসগুলো নোট করবা থিওরি কনসেপ্ট, তখন প্রত্যেকটা অধ্যায়ের পরে এডমিশনে আমি যেটা করতাম যে কয়েকটা জিনিস নোট করতাম, প্রত্যেকটা অধ্যায়ের পরে মনে করো আমি 4টা-5টা পেজ ফাঁকা রাখতাম। কেন? ইন ফিউচার আমি হচ্ছে অনেক নতুন ইনফরমেশন পাইতে পারি এই চ্যাপ্টার সম্পর্কে, সেটার জন্য আমি এই জায়গাতে উঠে রাখতে পারি, ফাঁকা রাখতাম প্রত্যেকটা অধ্যায়ের পরে। বুঝছো? তো তোমাদের ক্ষেত্রে আমি বলবো এটা 4-5 না, এটা হচ্ছে 8-10 পেজ করার জন্য, কারণ তোমরা যেহেতু অনেক টাইম পাচ্ছ, ঠিক আছে? তো তোমরা সামনে আরো মানে অনেক বেশি জিনিস পাইতে পারো আর কি, বা এডমিশনে আসলে পরবর্তীতে দেখা গেছে ওই খাতাকেই যদি নোট হিসেবে ইউজ করো, জাস্ট নতুন যে ইনফরমেশনগুলো পাবা, নতুন ইনফরমেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা যা পড়াচ্ছি এর গাজীপুরের থেকে অনেক বেশি জিনিস নিয়েই আসলে পড়াচ্ছি। তো তারপরেও তোমার কনসেপ্টটা তো নতুনভাবে শানিত হইতে পারে, তুমি যখন উদ্ভাসটা পড়বা বা হচ্ছে অন্যান্য বইগুলো পড়বা, কোশ্চেন বুক সলভ করো, তখন নতুন জিনিস পাইতে পারো, সেগুলো যেন উঠাইতে পারো। এই কারণে প্রত্যেক অধ্যায়ের পরে কিছু পেজ ফাঁকা রাখবা। বুঝছো? আমার মনে হয় নোট নিয়ে একটা ওভারঅল ধারণা তোমরা পাইছো। এভাবেই আসলে মানে নোটটা ইফেক্টিভলি করবা ভাইয়া, কারণ তোমরা অনেক মানে এডমিশন আসতে এখন অনেক সময়, সো তোমার জন্য প্রত্যেকটা ইনফরমেশন গোছানো একটা জায়গায় থাকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। রাফাত, তুমি কি যেন প্রশ্ন করতে চাচ্ছিলা, বলো। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বলেন যে এসিএস এ একটা ক্লাস যত বড় ভাইয়া ওদের কোর্স কি কেন ভালো হয়? দেখো, মানে এই যে মানে কোর্স কিনা ভালো হয় কিনা সেটা তো অন্য ব্যাপার। প্রথম কথা হচ্ছে তুমি এসএস এর কোর্স কিনে কোর্স শেষ করতে পারো না, মানে ওই পরিমাণ ধৈর্য তোমার কোলাবে না। কারণ হচ্ছে মানে ওরা হচ্ছে কি করে, মানে ওদের তো ক্লাসগুলো প্রচুর টাইম নেওয়া হয়, যেমন এই রৈখিক গতির উপরে ওরা অনেক সময় নিয়ে হচ্ছে মানে অনেক লম্বা ডিউরেশনের ক্লাস নেয় আর কি। তো ওই পরিমাণ সময় আসলে তোমার হাতে ওভাবে নাই। বাট তারপরেও এই যে মানে আমরা যেভাবে পড়াচ্ছি মূলত কিভাবেই আর কি, আমরা মূলত ওভাবে টাইম নিয়ে পড়াচ্ছি। যেমন গাজীপুরে কিন্তু এই যে তোমাদেরকে আমি এই প্রত্যেকটা সূত্রে প্রমাণ করাইছি, গাজীপুরে কিন্তু আসার পরে ইউজুয়ালি এই সূত্রগুলো প্রমাণ কিন্তু কেউ মানে আমি নিজেই যখন ক্লাস নেই গাজীপুরে কোচিংগুলোতে এগুলো করাই না, বাট এখানে তোমাদেরকে সেই জিনিসটা পড়াইছি। তো তুমি এসএস এর একটা নতুন কোর্স করে কেন নাই, কারণ আমি তো তোমাকে এসএস যদি এখন অনেক স্টাবলিশ প্ল্যাটফর্ম, ওখানকার টিচাররা ওনারা অনেক দিন ধরে ক্লাস নেয়, ওনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, ডেফিনেটলি এখন অনেক ভালো ক্লাস নেয়। আমি হয়তো এখন ওনাদের লেভেলে ক্লাস নিতে পারবো না বা সেটা হবে না, বাট স্টিল মানে ওনারা যে পরিমাণে ইনফরমেশন দেয় আমি সেম পরিমাণে ইনফরমেশনই তোমাদেরকে আসলে দিব ইনশাল্লাহ। এতটুকু মানে মোটামুটি বিশ্বাস রাখতে পারি, বিশ্বাস রাখতে পারো আর কি। বুঝছো রাফেদ? রাফেদ মনে ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর দাস বলো। আমি আমি না পলিটিক্যাল সায়েন্স নন ডিপার্টমেন্ট আমি পুরোটা কমপ্লিট করি নাই। তো কমপ্লিট করি নাই দেখেই তো অনেক কষ্ট করছি, অনেক সাফার করছি। সে কারণেই তো হচ্ছে এই প্ল্যাটফর্মে বলা যায় আর কি, এই প্ল্যাটফর্মে আমার কাজ করার ইচ্ছা আর কি। বুঝছো? আর এখন হচ্ছে তো আগের আগের যে বলো কি নাই, সমস্যা নাই, মানে যতটুকু হয়েছে তুমি মানে এটলিস্ট এতটুকু রাখো, তোমরা যাই আসো তোমরা ভাই আগে আসো, ঠিক আছে? মনে করো আমি যে এই কোর্সটা সামনে যতটুকুই কন্টিনিউ করতে পারবো, তোমরা যতটুকু ক্লাস পাবা, যতটুকুই যাবা অতটুকুই মনে করো তুমি ধর অন্য বন্ধুর থেকে আগে আসো। কারণ এই যে এই সেম জিনিসটাই তুমি গাজীপুরে এসে পড়বা, বরং গাজীপুরে পড়াটা শুরু করবা তুমি এখান থেকে, এই সূত্রগুলা থেকে। আর আমি তোমাকে সূত্রগুলোর প্রমাণ থেকে শুরু করছি, এর আগেও প্রত্যেকটা টার্ম ধরে ধরে পড়াইছি, মানে তুমি বেশিই পড়ছো। সো তুমি আপসেট হওয়ার কিছু নাই যে এতদিন কিছু পড়ো নাই, তুমি হচ্ছে কন্টিনিউ করো। আর সামনে তো আরো 3-4 মাস সময় আছে, এই 3-4 মাস সময়ে আশা করি আমরা অনেক দূর চলে যাব। বুঝছো? আপসেট হওয়ার কিছু নাই। হ্যাঁ, বলো বলো। জি ভাই, রুয়েট বাদে তো থাকতে কিন্তু থাকতে যদি আমরা
না, এখন আমরা এখানে পরীক্ষা দিলাম, আমাদের এখানে কম্পিউটার কোটা কিন্তু থাকতে যায় আমাদের সিভিলের মানে সিভিলে থাকতে পারি না এটা। তোমার লাস্টের প্রশ্নটা বুঝি নাই, একটু আবার বলো। মানে এখন তো আমরা পলিটেকনিকে কম্পিউটার দিয়ে পড়তেছি আমি, হুম, কিন্তু থাকতে যায় আমার তো ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন সেটা সাস্টের এডমিশন প্যাটার্নটা হচ্ছে কি, তোমার ওই রেজাল্ট, তোমার গ্রেড, প্রথমত সাস্টে পরীক্ষা দেওয়ার জন্য আগে একটা এলিজিবিলিটি লাগে, একটা মিনিমাম পয়েন্ট লাগে, তোমার ডিপ্লোমার একটা পয়েন্ট লাগবে, এসএসসির একটা ফিক্স পয়েন্ট লাগবে। ওখান থেকে তুমি এলিজিবিলিটি পাইলে তারপরে তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা। পরবর্তীতে তোমার পরীক্ষার মেরিট অনুযায়ী তুমি আসলে ডিপার্টমেন্ট পাবা। ওগুলাতে এইভাবে হয় আর কি, তোমার এই ডুয়েটের মতো সিস্টেম না। আর মোট কথা হচ্ছে, আমি বলি ভাই, সাস্ট বা আইইউটি বা আরো বেশ কিছু জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, বাট বাস্তবতা হচ্ছে মানে তুমি ডুয়েটে যে সিলেবাস প্যাটার্নটাতে পড়তেছো, ওখানে যে সিলেবাসে পরীক্ষা দিবা ওটার প্যাটার্নটা মিলে না অনেকখানি, বুঝছো? তো ওখানে তোমাকে আমি একদম এক্সাক্ট ওদের সিলেবাস সম্পর্কে আমি তো স্টাডি করি নাই, বা আমাদের ওগুলো টার্গেটও ছিল না, আমার সাস্ট বা হচ্ছে আইডো কোনোটাই টার্গেট ছিল না, আমার টার্গেট অনলি ডুয়েট ছিল। সে কারণে আমি হচ্ছে মানে ওদের সিলেবাস সম্পর্কে আইডিয়া নাই, বাট আমি যতটুকু জানি ওখানে তো ওদের হচ্ছে অনেক জিনিসই মানে থাকতে পারে, তোমার হচ্ছে এই জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ তো আছেই, তারপরে পাশাপাশি আমি শিওর জানি না, বাট ওখানে তো জিকেও থাকতে পারে, বাট জিকে না, সরি জিকে মেবি আর্টস এর। তারপরে হচ্ছে বায়োলজি, সেটাও থাকতে পারে, হ্যাঁ বায়োলজিও আছে। আরো কিছু জিনিস আছে, আমার ওদের সিলেবাস সম্পর্কে একদম মানে আইডিয়া কখনো নিতে চাই নাই। মোট কথা হচ্ছে সিলেবাস প্যাটার্নটার সাথে আসলে ওভাবে মিলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে তুমি এখানে যে পরিমাণ সময় পাও ভাই, এই পরিমাণ সময়ে পুরো নন টেকের একদম ডিটেইল সিলেবাস প্রিপারেশন নেওয়ার মতো সময় নাই। তুমি এখানে 300 মার্কসের মধ্যে 150 মার্কসই ডিপার্টমেন্টের জন্য পড়ো। পলিটেকনিকে যেখানে তুমি মিনিমাম 50টা বই পড়ে আসো, 50টা বইয়ের সামারি তোমাকে আসলে এডমিশনে এসে পড়তে হয়, পাশাপাশি তোমাকে নন ডিপার্টমেন্ট পড়তে হয়। তার উপর এমন নন ডিপার্টমেন্টটা এমন জিনিস পড়তেছো যেটা তুমি বিগত 2-3 বছরের মধ্যে পড়ো নাই, সেই থার্ড সেমিস্টারে পড়ে আসছো আর এখন এসে পড়তেছো, বুঝছো? তো এই কারণে আসলে এই গ্যাপের কারণে তোমার নন ডিপার্টমেন্ট একদম জিরো থেকে শুরু করতে হয়, বুঝছো? সে কারণে ওই একদম এক্সট্রিম লেভেলে বা হায়ার লেভেলে খুব ডিপলি ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট পড়ার সুযোগ নাই, যেই পড়াটা দিয়ে আসলে তুমি ওই ভার্সিটিগুলোকে ক্র্যাক করতে পারবে। আমার মনে হয় তুমি উত্তর পাইছো। তারপর তুমি কিছু বলতে চাচ্ছিলে, আমাদের ক্লাস শেষ করে ফেলবো। মানে বলতেছিলাম যে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের যে বই কিনেছিলাম আমি বলছিলাম হুম, যে ওই যে প্রযুক্তি কথা, সো এটা যদি আমি নট থেকে কোর্স করার পাশাপাশি বা একাডেমিকের পাশাপাশি ওটা যদি আমি শেষ করি তখন মানে আমি এমবিএ কি বেনিফিটটা দেবো আসলে? আচ্ছা দেখো, আমি বুঝতে পারছি। রাফাত মানে রাফাত, তোমার প্রশ্ন আমি নিব। আমার আসলে আজকে বাসা যাবো, তো আমার টিকিট আছে 10টা 30-এ বাস ছাড়বে, সো এ কারণে আমি বেশি ইয়ে করতেছি না। আচ্ছা, তাপসের প্রশ্নটা আমি বলি তোমাকে, মানে তুমি এখন নন ডিপার্টমেন্ট পড়তেছো, তো তুমি প্রযুক্তি বই ধরবাই না এই মুহূর্তে, এটা আমার পক্ষ থেকে তোমার কাছে পার্সোনালি আমার সাজেশন থাকবে। তুমি নন ডিপার্টমেন্টটা ভালো মতো করে পড়ো, আর তোমার পলিটেকনিকের একাডেমিক সাবজেক্টগুলো ভালো মতো পড়ো ভাই। দিন শেষে প্রযুক্তি খুলে কি দেখছো? দেখছো তো প্রযুক্তি কি আছে ওখানে, সেই ডিপ্লোমার যে জিনিসগুলো পড়ছে একই জিনিসই আছে। সো তুমি ডিপ্লোমার বইগুলো ভালো মতো পড়ো, পাশাপাশি নন টেকটা পড়ো, এটা আমার সাজেশন। প্রযুক্তি এখন পড়বা না, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা রাফাত, তুমি কি বলতেছিলে ছোট করে প্রশ্নটা করে ফেলো। আমার বলতে অনেক বড় আজকে থাক। ঠিক আছে, ওকে ওকে, ইনশাল্লাহ তোমাদের সাথে পরে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। না না, আর ক্লাস হবে না, আমি ক্লাস নিতে চাইছিলাম, আমি চাইছিলাম আগামী কালকে আগামী পরশু টানা ক্লাস নিব, বাট সামহাও আজকে জায়গা দেখি টিকিট আসলে কালকে পরশু এর পরের দিন একদিনেরও টিকিট নাই, আজকেই লাস্ট টিকিট আছে, এই কারণে আমি আজকে বাসা চলে যাচ্ছি। ভাই আর একটা প্রশ্ন ছিল। বলো বলো, দ্রুত বলো। আমাদের ঈদের সময় কি কোনো ক্লাস হবে মানে 27 তারিখে 28 তারিখ তো ঈদ, এরকম টাইমে যদি না হয় দিতে বাসা দিতে হবে? মানে ক্লাস না হলে ভালো হয়, তাই তো? যেটা ভাই এটা বলছিলেন যদি হয় তাহলে করবো। ও আচ্ছা, না আসলে মানে আমি বাসা চলে যাচ্ছি, তো আমি চাচ্ছিলাম যে ঈদের আগের দিন পর্যন্ত তোমাদের টানা ক্লাস নিয়ে তারপরে বাসায় যাব। এখন সামহাও আসলে এটা হচ্ছে না, আমি টিকিট পাই নাই তো এই কারণে, বুঝছো? তো আমি আজকে বাসা চলে যাচ্ছি, মানে আজকের পর থেকে আর ক্লাস হবে না, তবে ঈদের পরে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো, এসে আর কোনো শিক্ষক যদিও না আসেন আমি এসে ফিজিক্স ক্লাস কন্টিনিউ করবো, বুঝছো? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।